আপনার সঙ্গে। আপনার নামটা একটু বলেন। যে আমার নাম মোহনা। মোহনা। এবং বয়স কত এই মুহূর্তে? 27। পেশায় কি করছেন আপনি? এখন আমি মানে তেমন কিছু করছেন না, হাউস ওয়াইফ। ওকে, ঠিক আছে। এই অনুষ্ঠানটা শুনেই কি আপনি এখানে এসেছেন জীবন গল্প বলার জন্য, নাকি কারোর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, বা কি আসলে ঘটনাটা কি? অনেক আগে ভাবতাম যে শেয়ার করব, তখন আমি অনেক দূরে থাকতাম। আচ্ছা, এখন আমি ঢাকাতে আসছি, সে কারণে এই সুযোগটা নিয়েছেন। হ্যাঁ, সুযোগ। তারপরেও অনেক সময় মনের মধ্যে মানে দ্বিধাদ্বন্দ্ব হয় যে আসলে কি বলা উচিত কিনা, যেহেতু এটা আমার ব্যক্তিগত জীবন, হ্যাঁ, পরিবারের। আচ্ছা, তো তারপরে আপনি কেন বলতে আগ্রহী হলেন শেষ পর্যন্ত? আমি যেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মতো অনেকেই আছে, অনেকেই প্রতারণা হয়, কিন্তু তারা যেটা মানে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাস থেকে হয়তো তারা বুঝতেও পারে না যে আমি প্রতারিত হচ্ছি কিনা। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গাটি থেকে আপনি মানুষকে সচেতন করার জন্য আজকে এখানে এসেছেন, তাই তো? আমার বাড়ি হচ্ছে যশোর জেলার একদম প্রপারেই টাউনে, সদর জেলার। গ্রামের পরিবেশ হয়তো একটু আধটু ছিল, কিন্তু শহরের মতো করেই আমি বড় হয়েছি। কিন্তু যে মানে পরিবারে জন্ম করছি, আমরা হচ্ছে 2 ভাই, আমি এক বোন, আমি সবার ছোট। জি। বাবা কি করতেন? আমার বাবা বিজনেসম্যান ছিলেন। আচ্ছা। বড় ভাই যখন মানে বড় ভাইয়া কি জিনিস সেটাও আমি বুঝি না, যেটা আমার ভাই আমার থেকেও 10 বছরের বড়। আচ্ছা আচ্ছা, বাবার মতোই বলে চলে। জি। আদর শাসনের দিক থেকে আমরা 3 ভাই বোন 5 বছর করে গ্যাপ। ছোটবেলা থেকে আমাকে যখন 4 বছর বয়স, তখন সবাই যখন মানে স্কুলে যেত, আমি হয়তো তাদের পিছ ধরে স্কুলে চলে যেতাম। আমাকে ভর্তি তখনও করে নাই। আচ্ছা, ওকে। তখন আমার 4 বছর বয়স, তো তাদের সাথে যেতাম, কিন্তু এত হেলদি ছিলাম, হাঁটতে পারতাম না, সবাই কোলে করে নিয়ে যেত। আচ্ছা। তো সেখানে সবার ওই যে পড়া শুনে শুনে মুখস্থ, আমি হচ্ছে ক্লাসে দেখা গেল পড়া বলতে আমি সব বলে দিতাম। আচ্ছা। তখন টিচাররা মানে মাকে ডেকে পাঠালেন যে আপনার বাচ্চা তো সবকিছুই পারে, ভর্তি করে দেন। শুরু হলো, কিন্তু সেটা আমার শিক্ষা জীবন শুরু হলো মাদ্রাসা দিয়েই। তো মাদ্রাসায় পড়া শুরু করলাম 4 বছর থেকেই। এভাবেই ক্লাস 5-এ যশোর জেলার একটা বৃত্তি ছিল, সেই বৃত্তিও পেলাম। আচ্ছা। এবং মাদ্রাসা বোর্ডে হচ্ছে আরেকটা বৃত্তি হতো। আচ্ছা। তখনও আমি ট্যালেন্ট পুলে 3rd হই। বাহ, তো ভালো স্টুডেন্ট ছিলেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি বরাবরই ভালো ছিলাম। 8-এ পড়ি, তখন থেকে আমার বাবা মানে কিছুটা অসুস্থ ছিলেন, বিজনেস করতেন, এবং তখন তো অনেক দূরে দূরে যেতেন, সিলেটে যেতেন, চিটাগাং, ইন্ডিয়া, তো মোটর পার্টসের ব্যবসা ছিলেন। তো সেখানে অনেকবার হচ্ছে ডাকাতি হয়, এরকম ডাকাতি অনেকবার হয়েছে, তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন পয়জন বা এরকম টাকার শোগে এক প্রকাশে অসুস্থই হয়ে পড়ে আপনার বাবা। আমার বাবা। ওকে। তখনও সেই ওই সময় 99 সালে মানে আমি সবাই যাও একটু বুঝতো, আমি একটু মানে পড়াশোনাটাই ওইটাই ভালো বুঝতাম, আর কিছু আমার মধ্যে বাড়তি কিছু আমার মধ্যে ছিল না। আচ্ছা। বাবা অসুস্থ, আমাদের তখন থেকেই মানে আর্থিকভাবে ক্রাইসিস তৈরি হয়, শুরু হয়। পরে যখন ক্লাস 9-এ উঠলাম, তখন হচ্ছে হঠাৎ আমার বাবার মানে কি হয়েছে সেটাই ডাক্তার হচ্ছে বুঝতে পারে নাই। শেষ অবধি হচ্ছে তার মানে বিজনেস থেকে সমস্যা হওয়ার পরে যখন গাড়িতে করে আসে, ইঞ্জিনে কাছে বসছিলেন, যে গরম ভাপে তার পায়ে একটা ফুসকা উঠছিল। আচ্ছা। সেই ফুসকা থেকে এই পর্যন্ত মানে গ্যাংগ্রিন জাতীয় কি হয় না, খিঁচুনি হয়, এবং এইটুক মনে করেন পচে যাওয়ার মতো অবস্থা হয় এই হাঁটু পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ডায়াবেটিস ছিল কিনা ওনার? ডায়াবেটিসটা তো তখনও আমরা বুঝি না। ওকে ওকে। ডাক্তারও এবং আমরা সবসময় দেখাইছি তাকে ভালো ডাক্তার, এবং সিএমএস এর লেফটেন্যান্ট কর্নেল এরকম যারা আছেন ভালো, তারাও ওষুধ দিয়েই যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তো শরীরের ঘাও সারছে না, পার এটাও সারছে না। আচ্ছা। এক প্রকার যখন মানে প্রচুর খিঁচুনি শুরু হলো, ডাক্তার বলল যে আমার সব ট্রিটমেন্ট শেষ, এখন আপনারা একটাই পরীক্ষা করে দেখতে পারেন যে ডায়াবেটিস তার আছে কিনা। সব ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে? হ্যাঁ। এটা কেমন ডাক্তার হলো আমি ঠিক বুঝলাম না। ওকে। যখন ডায়াবেটিস তাকে চেক আপ করাতে নিয়ে যাওয়া হলো, তখন তার ডায়াবেটিস ধরা পড়ল 40। 40? জি।
বুঝতে পারছেন ট্রিটমেন্ট কি হয়েছে, হ্যাঁ, বা ট্রিটমেন্ট কেন কাজে লাগেনি আসলে। হ্যাঁ, চলি যখন ধরা পড়ছেন তখন তার একটা কিডনি অলরেডি শেষ। তখন হাসপাতালে ভর্তি করা হলো যশোরেই। তারা বলল যে আমরা পারবো ওই মুহূর্তে। একদিন রাখার পরে বললেন যে এই মুহূর্তে যদি রোগী না নিয়ে যাওয়া হয় বারডেমে তাহলে রোগী আজকের মধ্যে বাঁচানো আর সম্ভব না, কারণ আমাদের সাপোর্ট দেওয়ার মতো কোনো মেশিন নাই। আচ্ছা, তো আত্মীয় স্বজন যারাই বড় বড় আছেন সবার কাছে পরামর্শ নেওয়া হলো। সবাই তখন হচ্ছে আর্থিক ভাবে হয়তো ভেবেছিল যে সাহায্য করতে হবে, এজন্য কেউ আসলে আগ্রহী নিয়ে আসলে বারডেমে টানা 2 মাস পা হচ্ছে অপারেশন করা হলো, শুধু হাড়টা বাকি ছিল, তার মাংস ছিল না, উরুর থেকে মাংস কেটে তার পায়ে লাগানো হয়েছিল। পিত্তথলিতে পাথর ছিল, সেটা অপারেশন করা হলো, কিন্তু কিডনি একটা তো নষ্ট হয়ে গেল, আরেকটাও অর্ধেক যাওয়া অবস্থা। ডায়াবেটিস তো কিডনিটার মানে অপসারণ করা যায় না। তারপরে মনে সান্ত্বনা দেওয়ার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো, পরে ফেরত। তার 1 বছর পরেই আমার আব্বু মারা গেলেন। তখন ক্লাস 10-এ পড়ি আমি, ঝামেলার কারণে ক্লাস 9-এ আমি কোনো ক্লাসই করতে পারি না, স্কুলে যেতেও পারি না, সবাই ফ্যামিলির ঢাকাতে, আমাকে খালার বাসায় রেখে যাওয়া হলো। তারপরে যখন আব্বু মারা গেলেন এরপরে হচ্ছে আমার আম্মু হচ্ছে মানসিক ভাবে একটু ভেঙে পড়েন, সেও প্রচুর অসুস্থ হয়ে যায়। যাক, সেটা হচ্ছে আমাকে এখন মানে শুরু হলো যে আমাকে বিয়ে দিতে হবে। আমার আম্মু শরীরের অবস্থা ভালো না, সে যে কোনো সময় মারা যেতে পারে। তাও আমি তো ক্লাস 9-এ সায়েন্স নিয়েছিলাম, তো আমার 8 অবধি আমাকে টিচার দেয় না, বাড়িতে আমার আম্মাও পড়ে গেছেন, আব্বু পড়ালেখাটা একটু দেখতেন। আমার জন্য বিয়ে দিবেন, বাট আমার জন্য সেরকম পারফেক্ট ছেলে যে খুঁজতে হবে সেটা তারা করে নাই। আমার যে টিচার ছিলেন সে আমাকে, আমার বোধ হয় যে সে কিছুটা মানে পছন্দ করতেন আমাকে। সে জানিয়েছিলেন আমার খালুকে যে হ্যাঁ আমি পছন্দ করি। তারপরে তার সাথেই আমাকে বিয়ে দেওয়া হলো। আমি ক্লাস 10-এ পড়ি, আর সে হচ্ছে মাস্টার্স এর পড়েন। পরীক্ষা দিলাম এসএসসি, দেওয়ার পরেই আমাকে তার সাথেই বিয়ে দেওয়া হলো। বিয়েটা কিভাবে হলো? ঘরোয়া আনুষ্ঠানিক, মানে তাদের বাড়ি থেকে কিছু লোক আসলেন, আমাদের বাড়ির এই আমাদের ফ্যামিলি এলাকার লোক। কি করতো ওই সময়টাতে? বেকার মাস্টার্স পড়ে, রানিং মাস্টার্স পড়ছে। তো এরকম একটা ছেলে আপনাকে বিয়ে করলোই বা কেন, আমি ঠিক বুঝলাম না। আত্মীয় সম্পর্ক ছিল না, সে আমার টিচার ছিলেন। ওকে, হ্যাঁ, আমার বাসায় আমাকে পড়াতে আসতেন, প্রাইভেট টিউটর ছিল। সে প্রস্তাব দিয়েছিল? জি। অদ্ভুত। এই বিয়েটার পেছনের মূল কারণটা আসলে কি ছিল, কি বলবো আমরা? আমাদের যশোর শহরে বাড়ি। হ্যাঁ, যশোরের থেকে যারা আঞ্চলিক অঞ্চলে থাকে তারা হয়তো ভাবে যে যশোর শহরে যারা থাকে তারা অনেক বড় লোক। আচ্ছা, আমাদের থেকে তারা একটু নিচে বলতে তাদের ফ্যামিলিতে কেউ শিক্ষিত নাই, সেই শুধুমাত্র মানে শিক্ষিত। হয়তো ভেবেছিল যে এক বাবার এক মেয়ে, বাবা বিজনেস করতেন, অনেক কিছু রেখে গেছে, পাবো কিছু, সেটাই আশা করে হয়তো সে মানে বিয়েটা করেছে। আচ্ছা, কারণ সে আমার চেহারাও খুব ভালো দেখে নাই, যে জন্য যে আমি মানে ছোট থেকেই এই পর্যন্ত দাখিল পর্যন্ত মাদ্রাসায় আমি বোরখা পরতাম। তার সামনে পড়তে বসলেও আমি ক্লাস 6-এর থেকে বোরখা পরতাম, এবং আমি আর কোনো ছেলে মানুষের ওইভাবে মুখ মানে দেখতো না, বাড়ির থেকে বেরোতামও না। এবং যখন টিচারের সামনে পড়তে বসতাম, প্রাইভেট টিউটরের সামনে, সেখানেও বোরখা পরে মুখ ঢেকেই পড়তে বসতাম। আচ্ছা, সবাতে সে আমার শুধু হয়তো চোখটাই দেখতে পেত। আচ্ছা, তার মনের ধারণাতে যে আমি অনেক সুন্দরী, সেই হিসেবে হয়তো সে কখনো দেখেইনি, আমাকে দিয়ে দেখে নাই, আগে চেহারা দেখে নাই। আচ্ছা আচ্ছা। এবং আমার ফ্যামিলিতে আমার মা হচ্ছে খুবই মনে করেন যে ইসলামী মাইন্ডের মহিলা যেটাকে বলে। আমাদের বাড়িতে আগে থেকেও টিভি ছিল না, এখন অবধি পর্যন্ত টিভি আমাদের বাড়িতে ঢোকে নাই। তার ধারণা টিভি দেখলে খারাপ হয়ে যায়। এবং গান টানও সে শোনা পছন্দ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বড় ভাই তখন ঢাকাতে চলে আসছেন। আচ্ছা, সে চলে আসছিলেন, তার কোনো খোঁজ খবর নেই। পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন জানতে পেরেছিলাম যে ভাইয়া বিয়ে করছে ঢাকাতে। ফ্যামিলি চলতো কিভাবে তাহলে? যে বাবার বিজনেস, আর আমার আম্মা ঘরে টিউশনই করতেন, এইটা দিয়েই সংসার চলতো। জি। ওকে, এর মাঝখানে আপনার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, আমার ক্লাস
এবং আপনার মতামত নেওয়ারও প্রয়োজন মনে করেন না। আমি অনেকবার নিষেধ করেছিলাম, মানে সে আমার স্যার, ঠিক আছে, সে পড়াশোনায় ভালো স্টুডেন্ট, সেটাও ঠিক আছে, কিন্তু আমার তো বিয়ের বয়স হয় নাই। আচ্ছা। এবং আমি বরাবরই যখন ভালো স্টুডেন্ট, তখন আমার হয়তো একটা স্বপ্ন ছিল আমি ভালো কিছু করব, ভালো কিছু হব। ওকে। কিন্তু আমি বলে, কত সালে এটা মনে আছে প্রথম এই যে ঘটনাটা ঘটলো বিয়ের? আমার বিয়ে হয়েছে 2005 সালে। 2005 সালে বিয়ে হলো। এরপরে প্রথম অবস্থায় তো সবারই খুব ভালো যায়, সে ম্যাচেই থাকতেন। আচ্ছা। তো সপ্তাহে একদিন আমাদের বাসাতে আসতেন। ওকে। পরে কলেজে ভর্তি হতে হবে, তার কোনো মতামত নাই যে আমি কোন কলেজে ভর্তি হব, মানে কোথায় হব, তার কোনোই মতামত নেই। আমার আম্মা বারবার তাকে বলছিলেন যে কোথায় ভর্তি করবো, ভালো কলেজ, কোনো মতামত কেউ দিতে পারলো না। কিন্তু বিয়ের আগে তো আপনাকে সে দেখেনি, বিয়ের পরে সে দেখলো, দেখার পরে তো একটা ব্যাপার থাকে যে সে কি হতাশ হলো নাকি খুশি হলো, প্রতিক্রিয়াটা কি ছিল? সেই তো আগে জানিয়েছিল যে না, আমি তাকে পছন্দ করি। আচ্ছা। আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা। আমার জন্য আর অন্য কোথাও বা দ্বিতীয় কোনো ছেলেও দেখা হয় নাই। আচ্ছা। তো বিয়ের পরে এখন মতামত না দেওয়ার পরে একেবারে যখন মানে ভর্তির লাস্ট পর্যায়ে আর কোথাও মানে নাই, তখন একটা নাম করা না, আবার একেবারেও খুব ভালো না, একদম মানে সিরিয়ালের শেষের দিকে একটা কলেজের আমাকে ভর্তি করা হলো। সেটা কম্বাইন্ড কলেজ। এতদিন পড়েছিলাম হচ্ছে মহিলা মাদ্রাসাতে, ওকে মাদ্রাসায় আলিমেই আবার ভর্তি করতে চাইছিলেন, কিন্তু আমি জোর জবরদস্তি করেই বলছিলাম যে না, আমি এবার কলেজে পড়বো। কলেজে ভর্তি হলাম অবশেষে। জি। যশোর কলেজ, যেটা ছেলে মেয়ে একসাথে। আগে তো এতদিন পরে আসছি, মহিলা মাদ্রাসা ছিল। কলেজে দিয়ে আসতেন সকালবেলা। আচ্ছা। ক্লাস করতাম, কিন্তু সে কোথায় বসে থাকতো কি চলে যেত এটা তো আমি কখনো খেয়াল করতাম না। আচ্ছা। বসে থাকতো, যেহেতু ছেলে মেয়ে কলেজ, একসাথে ক্লাস করতে গেলে সবার সাথে কথা বলতেই হয়, ওইটা সে দূরের থেকে অনেক সময় থেকে ফলো করতো। আচ্ছা। বাসায় যখন সে আসার সময়ও নিয়ে আসতো সাথে করে, ক্লাস শেষ হয়ে গেলে 5 মিনিট যদি কলেজ থেকে বেরোতে দেরি হতো, বাসায় এসে বলতো যে আমি ছেলেদের সাথে কথা বলি, 5 মিনিট পরে কেন বেরোলাম, ভিতরে তাহলে কি করতেছিলাম, সন্দেহ করতো। সন্দেহ। আমি কিন্তু ছোট যখন, আসলে বিয়ের আগে কি বিয়ে কি জিনিস আমি সেটাই কিন্তু বুঝতাম না। আচ্ছা। বিয়ের পরে একদিনের জন্য আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি কি বুঝি না যে শ্বশুর বাড়িও তখনও কি, আমি যে আমার শাড়ি গেট আপ খুলে সন্ধ্যার সময় ছেলে ফেলে অনেকে দেখলাম যে দড়ি লাফ খেলছে, আমিও কিন্তু সবার সাথে দড়ি লাফ খেলছি। ওকে ওকে। তখন গ্রামের মানুষ তো ধারণা কত কিছুই তো বলে যে বিয়ে করে আসছে, দেখছো কিরকম মেয়ে বিয়ে করছে। কলেজে তো এই সমস্যা শুরু হলো। সমস্যা একটু একটু করে, যে আমি সন্দেহ, স্যারেরা শিক্ষক মিলনায়তন ছিল, কোনো কিছুর টিচারদের কাছে পড়ালেখার জন্য দরকার হতেই পারে, জি, স্যারদের কাছে গেলেও সে দূরের থেকে তো দেখছেই, কিন্তু সেটা আমি ফলো করতাম না। বাসায় গেলে বলতে এটা করছো আজকে, ওইটা করছো আজকে। টিচারদের কাছে তোমার এত কি, এটা আপনাকে জিজ্ঞেস করতে আপনার হাজবেন্ড। আচ্ছা। অফ টাইম, ক্লাসের যখন অফ টাইম থাকে, সবাই তো কমন রুমে যায়, কেউ ক্যারাম বোর্ড খেলে, অনেক কিছুই করে। আমি তো কোনো খেলা পারতাম না, তাও খেলতাম, সেটাও করা যাবে না। শুরু হলো মানে মানসিক একটা খারাপ লাগতো যে বিয়ে দিল আমাকে, আমি মানে পড়াশোনা করব, আমি সায়েন্সে পড়ি, সায়েন্সে পড়তে গেলে তো আমাকে সেইভাবে পড়তে হবে, এবং নতুন করে আমাকে আর টিচার দেয় নাই, সেই আমাকে পড়াচ্ছে। আচ্ছা। তো আগে যখন টিচার ছিলেন 9-10-এ, তখন একটা বিষয় না বুঝলে সেটাকে খুব ভালোভাবে বোঝাতেন। রাইট। এখন যখন হচ্ছে বউ হয়েছি, তো আমি একটা বিষয় বুঝতে গেলে তোমার মাথায় এইগুলো এখন ঢুকবে না, তুমি এখন বোঝো না, মানে স্বাভাবিক জিনিস বোঝো না। এখন কলেজে যে নতুন নতুন ছেলে পাইছো, এখন আর পড়ালেখা মাথায়, তখন আর আমাকে অত ভালো করে পড়া বুঝাতো না, ফেলে দিত বই খাতা, মানে উচ্চতর গণিত করতে গেলে ওটা একটু হার্ড ছিল, মানে বই খাতা চেলে ফেলে দিত। আচ্ছা। তো আমি আর আগ্রহ করে আর যেতাম না। পরে আবার বলতো যে তোমার যদি পড়ার ইচ্ছাই থাকতো, আমি বই খাতা ফেলে দিলে কি হবে, ওই বইটা আবার করে এনে আবার আসতে তুমি আমার কাছে শিখতে। মানে সবকিছুতেই আপনার দোষ। হ্যাঁ, বলে যে আমাদেরও এরকম স্যারেরা অনেক এরকম করছে আমাদের সাথে, তারপরেও আমাদের শিখার আগ্রহ ছিল দেখে আমরা স্যারদের কাছ থেকে জোর করেই শিখছি। এদিকে আমার আম্মা এখন বলা শুরু করলেন
যে তোমার এত খরচ, আমি তোমাকে বিয়ে দিয়ে দিছি, এত খরচ তো আমি টানতে পারবো না। মানে তখন কি আপনি মায়ের বাসাতেই থাকতেন নাকি? হ্যাঁ, আমাকে মায়ের বাসাতেই থাকতেন। মায়ের বাসাতে। তখনও তুলে নেয়নি? না। আচ্ছা। কলেজে তো ছেলেদের সাথে কথাই বলা যাবে না, এখন আমি রিজার্ভ হয়ে গেলাম একদম, কারণ আমি একটু স্বভাবগতই আমি সবার সাথে মিশুকে, কথা না বলতে পারলে ভালো লাগতো না। পড়াশোনায় আর ওইভাবে মন বসতো না, এই মানসিক প্রেসারে কলেজে যে আমি পড়া দিতে পারতাম না। জি। তখন আরো খারাপ লাগতো, স্যারেরা আরো বলতো যে তুমি এরকম কেন হয়ে যাচ্ছ, কিছুই পারতেছ না, ফলাফল কি, ভালোটাও নাই, একেবারেই লো হয়ে যাচ্ছে। আর তোমার রেজাল্ট এসএসসি তে এত ভালো না যে আমি 1 পয়েন্টের জন্য A+ হয় না, তখন A+ ও অনেক টাফ ছিল, এখনকার মতো অ্যাভেলেবেল A+ ছিল না। তো পড়ালেখা হলো না ওই সময়। এখন বলে যে কলেজ ট্রান্সফার করতে হবে। কলেজ ট্রান্সফার কেন? ওই যে ছেলে মেয়ে একসাথে কলেজ, এখন কোন মহিলা কলেজে ট্রান্সফার করতে হবে। আম্মু পাশে বলতেছে যে আমাকে ঠিক মতো পড়ায় না, এখন আমাকে টিচারও দিতে পারতেছে না ভালোভাবে, এখন খরচ চালাতে পারতেছে না, এখন আমি কি করব? সেও বেকার, সেও তো আমাকে 1 টাকাও দিতে পারছে না। রাইট। আমি আর করার কিছু নাই। আমি তখন কি বললাম, আমি তাকে বললাম তাহলে কি করব, তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এখন যদি আমাকে কলেজ ট্রান্সফার করবে তাও যশোরে না, তার বাড়ির ওদিকে। আচ্ছা, তার বাড়ির ওদিকে কেন? যাতে সে মনিটর করতে পারে আর কি হচ্ছে না হচ্ছে। ওকে। তার মাস্টার শেষ, সে এখন বাড়ির দিকে চলে যাবে। জি। ফার্স্ট ইয়ার শেষ, যখন কলেজ ট্রান্সফার করবে তখন সেই সময়টাও আর নাই। যখন যশোর শিক্ষা বোর্ডে যাওয়া হলো, বোর্ডে যে কাজটা করেন যে ম্যাডাম, উনি আমাদের পরিচিতি ছিলেন। ম্যাডামকে যখন বলা হলো, ম্যাডাম বলল ঠিক আছে, আমি ব্যাক ডেটে আমি এটা করে দিচ্ছি। আচ্ছা। দিয়ে পাঠাই দিল সেই নোয়াপাড়া, অভয়নগর থানা, যশোর জেলার। ও মাই গড। ওকে, তারপর? সেখান অভয়নগর যে বাজার, তার থেকেও আমার শ্বশুরবাড়ি আরো 2 কিলো ভিতরে, ভ্যানে করে যেতে হতো। এই শহর থেকে একেবারে গ্রামে চলে গেলেন? একেবারে গ্রামে। এটা কি জীবনের প্রথম গ্রামে যাওয়া? জি। ওকে, তারপর? সেখানে গিয়েছি, তাদের ধান চাল, আমি তো কখনো ধান চালের কাজ আমাদের এলাকাতেই ছিল না, জি, করিনি। তো ওখানে যে আমাকে এখন বলা হলো যে আমাকে সব কাজ করতে হবে, এবং পড়ালেখাটা তখন আসে চাইছে না, নামে মাত্র সে ওইখান থেকে আমাদের বাড়ি থেকে দূরে সরাই নিয়ে আসছে, যাতে সে মেনটেন্স করতে পারে তার মতো করে। কলেজে যাওয়ার জন্য আমাকে টাকাও দিত না। আমার যে ননদ ছিল সমবয়সী, একই ব্যাচ, তাকে টাকা দেওয়া হচ্ছে, সে ভ্যানে করে যাচ্ছে, কলেজ করতেছে। আমি সেই 2 মাইল পথ হেঁটে হেঁটে সেই কলেজে যেতাম। আচ্ছা। সকাল 6টায় ফিজিক্স কেমিস্ট্রি স্যারদের সকালে ব্যাচ থাকতো, ব্যাচ শেষ করে 10টায় ক্লাস করে আবার বিকেলে আরো 2টা সাবজেক্ট পড়ে বিকেল 4টায় আসতাম। আসার পরেও খাবার নাই, সকালে যেতাম না খেয়ে, বিকালে এসেও বলতো যার খাবার সে রান্না করে খাবে, কারোর জন্য রান্না রেডি করা নাই। ও কি করতো? ও তখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোটখাটো একটা হাত খরচ চলে এরকম একটা কাজ করে। তখনও কোনো চাকরি পায় নাই। সেও সকালে চলে যেত, ট্রেনে করে চলে যেত। সেটা ছিল আরেকটা থানা, জিগরগাছা, আমাদের ছিল তো সদর থানা। জি। সে ট্রেনে চলে যেত, সে আসতো রাত্রে 9টা বেজে যেত, সারাদিনই না খাওয়া। সে তারপরে এসে ধানের কাজও আমি করতাম, মেশিনে যে ধান মাড়ায় পা দিয়ে, মেশিনে ধান ছুটানোর যে মেশিনটা আছে। ওকে, বুঝতে পেরেছি। তাকে মাড়াই করে বলে। আচ্ছা, রাইট। তো ওই কাজ করে রাত্রে ফ্রেশ হয়ে আর খেতাম না, যেহেতু রান্না করে আমাকে খেতে হবে সবার জন্য, ওই ইচ্ছা আর হতো না। আর ওই রকম সারাদিন পরে এসে পড়ালেখারও আর শরীর তো ক্লান্ত, কোনোভাবেই মনোযোগ আসতো না, খুব স্বাভাবিক। আর সে যে রাত্রে আসতো, তার খাবার তার মা রেডি করে রাখতেন, সে এসে ঘরেই খেতেন, সবাই শুয়ে পড়তো। সে যখন আসতো, গ্রাম তো 8টা-9টার দিকে সবাই শুয়ে পড়ে, রাইট। সে এসে খেত, কিন্তু সে একবারও আমাকে মুখের কথা জিজ্ঞেস করতো না যে আমি আসলে খেয়েছি কিনা। ও মাই গড, এটা কিভাবে হয়? এভাবে গেল 2nd ইয়ার। পড়ালেখা তো হচ্ছে না, কারণ সায়েন্সের সাবজেক্ট পড়তে গেলে অনেক পড়া লাগে, অনেক ভিতরের কোনো কিছু না জানলে আমি তো লেখার মতো কোনো পরিস্থিতি নাই। টেস্ট পরীক্ষা হলো, টেস্টে ফেল করলাম, কোনোভাবে পরীক্ষা দিতে দিবে না,
তারপরেও মানে জোর করে এই স্যারদের বলে যে আমার তো এই পজিশন, এই অবস্থা, আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমি কি করব, রাজি করালাম। আর আমার তো খেতেই পেতাম না, তার বাদেও তার বাবা আমাকে বলতো যে আমার ছেলে তো চাকরি করে না, তোমাকে খেতে দিব, এই খরচটা কেন, কে তোমাকে যে নিয়ে আসছে সে তোমার খরচ দিবে, নয় তোমার বাবার বাড়ির থেকে তোমার খরচ দিবে। আচ্ছা, এই যে 3 মাস ধরে রইছো, এই 3 মাসের যে খরচ আর খাবার খরচ তোমার মাকে বলবা যে দিয়ে যেতে। তো আমার যে নাস্তার যে খাবার, যে বিস্কুট টিস্কুট সকালবেলা, সেটাও কিন্তু আমার মাই দিয়ে যেতেন। তো সেটা খেলেও কথা হতো যে একা একা খায়, দেয় না, কিন্তু না, আমার সামনে সকালে আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমি তাদের বাটিতে করে দিতাম। গ্রামের মানুষরা আসলে সকালে চা বিস্কুট তো এভাবে খায় না। জি, তারা ওই সকালে উঠে ভাত রান্না করে, 3 বেলায় ভাত খায়। হ্যাঁ, দুপুরবেলা কোনো কাজ থাকে না, তারা দুপুরবেলা এই মাঠের এইগুলো কাজ সারে আবার যে সন্ধ্যার পরে রান্না করে। রাইট, দুপুরের খাবারটা সাধারণত ওই সকালবেলাতে যে রান্না হয় ওটাই খায় দুপুরে। মানে তারা কাজ করলে তো 3 বেলা রান্না করলে তো সব কাজ করতে পারে না। এখন এইগুলো সেও আর কিছু বলতো না যে তারা এরকম করতেছে আমার সাথে, কাজ তো করাই, প্লাস হচ্ছে আমার এত ঘায়ে খেতে খেতে এক সময় হয়তো উত্তর দেওয়া একটু একটু শুরু করতাম। এর আগে আমি এত কথা বলতাম না, যে যা বলে যাচ্ছে মুখ বুঝে আসি, একটু একটু করে রিপ্লাই আসা শুরু করলো। যখন রিপ্লাই করলাম, একদিন আমার শাশুড়ি আমার ননদ মিলে আমাকে অনেক মারলো। সেখানেও তার কোনো কথা ছিল না। সে যখন আসলো রাত্রে, তখন বলল যে তুমি কেন কথা বললে, তুমি কথা বলছো দেখেই পরিস্থিতি এরকম হয়েছে, তোমার কথা বলার কোনো দরকার ছিল না, তুমি বউ, তোমার গলা কেন উঠবে। তারপরে পরীক্ষা দিলাম, টেস্টে তো ফেল করলাম। পরীক্ষা, ইন্টার পরীক্ষাও হচ্ছে গিয়ে দিতে গেলাম তাদের বাড়ি থেকেই, না খেয়ে। ফিজিক্স পরীক্ষা ছিল যেদিন, আমি হচ্ছে 3 দিন না খাওয়া। আচ্ছা, বোর্ড পরীক্ষা। আচ্ছা, তো পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন হাতে নিয়ে আমার আর সেন্স ছিল না। ওহো, আমি লিখবো কি, মানে অ্যাটেন্ড হয়েছে, আর পরীক্ষায় দিনে পরে পরীক্ষা দেওয়ার পরে তো ফেলই আসছে। মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার ফেল আসছে, সব সাবজেক্টেই হয়েছে, মানে ভালো না, 3 পয়েন্ট পাস কোন রকম, 45 করে মার্ক। তার মানে আপনি ফাইনালি এসএসসি পরীক্ষায় ফেল করলেন, তাই কি? হ্যাঁ। এটা কি পরীক্ষা ছিল? এটা ইন্টার এইচএসসি। ও, এইচএসসি ছিল, তার মানে আপনি ইন্টার পরীক্ষায় ফেল করলেন। পরীক্ষা শেষ হয়ে গেল, তখন তো আমার তাদের কথা মতো আমাকে তো বাড়ি চলে আসতে হবে, মানে বাবার বাড়ি। যেদিন আসবো, মানে আমাকে একবারে দিয়ে যাচ্ছে। কেন? মানে আপনাকে নিয়ে সংসার করা? বলে নাই যে আমাকে দিয়ে যাচ্ছে সে একবারে, মানে তাদের বাড়িতে আমাকে নিয়ে বিভিন্ন অশান্তি। এবং তার মা এটা বলেছিল যে আমার মেয়ে যতদিন বিয়ে না হবে, আমার যে সমবয়সী যে মানে ননদ ছিলেন, ততদিন আমি ওই বাড়িতে আসতে পারবো না। ওকে, আমি থাকতে পারবো না। মানে আপনার ননদের বিয়ে হওয়ার পরে আপনার যেতে হবে ওখানে? যেতে হবে। এটা তো আমার শাশুড়ি তো আমাকে সবসময় বলতেন যে তোমাকে আমাদের পছন্দ না, যে পছন্দ করছে তুমি তার সাথে সবকিছু বুঝে নিও। ওকে, ওকে। তারপর যেদিন মানে গোছানো হয়ে গেছে, তো আমি, যদিও আমার সাথে এরকম করতো, তাও আমি একটু কেন যেন ভালো না, অনেক মানে আগে ভালোবাসি না এভাবে, কিন্তু এখন একটু টান হয়েছে। আমি তাকে ছাড়া মানে কোথাও যেতে চেতাম না। শাশুড়িকে না, আমার হাজবেন্ডকে ছাড়া। ওকে। এখন আমাকে দিয়ে আসবে, আমি তাকে বারবার বলতেছি যে আমি যশোরে, মানে সে অফিসে যাবে, আমাকে মানে যশোর স্টেশনে ড্রপ দিয়ে নামাই দিবে, কিন্তু সে ওই ট্রেনে চলে যাবে মানে ঝিগরগাছা। আমি বলেছি যে না, আমি এভাবে যাব না, আমাকে নিয়ে গেলে সাথে করেই আমার বাড়িতে নিয়ে যেতে হবে। আর আমি তো জানি না যে আমি যে কয়দিন থাকি, তুমি হচ্ছে মানে ঝিগরগাছা থেকে যশোর কাছে, যশোর থুয়ে তারপরে অভয়নগর, তা আমাদের এখানে মানে কিছুদিন থাকো, তারপর আবার একবারে চলে যাব। সে কোনোভাবে মানে রাজি হচ্ছে না যে আমাদের বাড়িতে সে যাবে না, ইভেন সে আমাকেও দিয়ে আসতে যাবে না, সে স্টেশনে আমাকে নামাই দিবে। তা আমি তখন একটু জেদ করেই বসলাম যে তাহলে আমি দরজায় যে তালা লাগাবে, আমি তালাটা দিব না, তালা আমার হাতে, তালার চাবি। তখন মানে সে আমাকে মানে মারে, মানে আমি রাগেরই শেষে তালাটা আমি জেলে দিছিলাম। ছুঁড়ে দেওয়ার পরে তালাটা যে তার কপালে লাগে, কপালে লাগলে এখান থেকে মনে করেন ব্লাড বের হয়। এখানে একটু ব্লাড বের, তো সে তো বাড়ির মানে পরিস্থিতি তো গ্রামের, মনে করেন আশেপাশের বাড়িতে যারা আছে মানে সবাই চলে আসছে চিল্লাচিল্লিতে।
যে বউ মাথা ফেরে ফেলেছে? হ্যাঁ। আচ্ছা, পরিস্থিতি এতই খারাপ, তখন ফোন দিছে আমার বাড়ি থেকে আমার আম্মাকে যে আপনার মেয়েকে এসে নিয়ে যান, আমি আপনার মেয়েকে দিয়ে আসতেও পারবো না, কিছু করতে পারবো না। তা আমার আম্মার তখন নাকি অনেক জ্বর ছিল, সে আসতে পারে, বলছে যে আমার তো উঠার মতো পরিস্থিতি নাই, তাহলে তুমি বাজারে নিয়ে যে একটু বাসেই উঠাই দাও। আচ্ছা। বলছে যে না, আমি সেটাও পারবো না, আপনাকে এইখানে এসে নিয়ে যাওয়া লাগবে। তারপরে হচ্ছে মানে কি বলবো, আমার তো তখন কথা ওইভাবে বেরোতে আছে, তার বোন, তার মা, আশেপাশের লোকজন, মানে সবাই মনে করেন আমাকে একেবারে তুলাধোনা যেটাকে বলে। আমি তখন হচ্ছে যখন বেশি কথা বলা শুরু করলাম, তখন আমি বোরখা পরা ছিলাম, বোরখার যে ইস্কাফের ওড়না, তখন সে আমাকে ওই ওড়না দিয়ে গাছের সাথে বেঁধে রাখলো। আপনার হাজবেন্ড? হ্যাঁ। এরপরে আমার এত মানে সিরিয়াস অবস্থা শুরু করলো, আমার মা আসতে ওই অসুস্থ অবস্থায় বাধ্য হলো। তা আমার আম্মা এসে একটা কথাও সে বলে নাই যে কি হয়েছে বা কেন হলো, কি জন্য হলো, সে কোনো কথাই বলে নাই। আমার ব্যাগ গোছানো ছিল, এসে আমার আম্মা ব্যাগটা নিয়ে বলতেছে যে চল, আর কিছুই তাকে মানে তাকেও বলে নাই তার, কিন্তু তারা তো সেই চিল্লাচিল্লি করতেছে, আমার মা কোনো কথা বলতে চায় নাই। যাওয়ার সময় তাহলে বলতেছে যে আমার বাড়ির থেকে মানে ফার্নিচার দিয়েছিল, ওই তোষক বালিশ এইগুলো চেলে ফেলে ফেলাই দিচ্ছে যে এইগুলোও নিয়ে যান, কিছুই লাগবে না। ওকে। আমার কোনো কথা না বলে শুধু বই খাতাগুলো বস্তার মধ্যে ভরে নিয়ে চলে আসলেন। এরপরে আসি যশোরে, আমার সাথে টোটাল আর 7 মাস কোনো যোগাযোগ নেই। ইন দ্য মিন টাইম কি মা আপনাকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে কিনা বা কোনো সমস্যা? হ্যাঁ, জিজ্ঞেস করছে যে এরকম কথা কাটাকাটি হয়েছে, বা আমি তাকে সাথে নিয়ে আসতে চাইছি, আসতে চাই না দেখে আমি তালাটা আসলে ওকে মারার উদ্দেশ্য দিই নাই, আমি রাগ করে দিয়েছিলাম যে কপালে লেগে গেছে। বাড়ি আসলাম, কোনো যোগাযোগ নাই। এর মধ্যে সে ঝিগরগাছাতে শুনলাম বাসা নিছে। আচ্ছা। ফার্নিচার যেগুলো আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল ওইগুলোই সে নিয়ে যে ঝিগরগাছাতে বাসা নিয়ে সে একা একা ওইখানে থেকেই অফিস করে। আমি তো রেজাল্ট বেরোলো, তো বললাম ফেল। এরপরে তো আমাকে আবার পড়া শুরু করতে হবে, কলেজ তো সেই দূরেই পড়ে গেল, এখন আবার কলেজ কাছে হচ্ছে না। হ্যাঁ, এখন তাদের বাড়িতে তো আর থাকার পরিস্থিতি নাই, এখন আমাকে দেওয়া হলো কলেজের হোস্টেলে। ওখানে থেকে পড়া শুরু করলাম আবার, কিন্তু তাও পড়ায় আর মন বসতো না, সবসময় মাথায় এগুলোই কাজ করতো যে কেন হলো, আর এগুলো তো হওয়ার মানে কারণ আমি যে পরিবেশ থেকে বড় হয়ে পর্যন্ত আসছি, এরকম কোনো হওয়ার তো কোনো মানে আশাও করা যায় না। আর তাকে তো দিয়েছে শুধু সে শিক্ষিত, এটা দেখেই তার সাথে আমার বিয়ে দিছে। তারপরে পড়া শুরু করলাম, পড়ায় যখন মন বসতো না, তখন আমার এই অবস্থা, খোঁজ নিত না টোটাল। তখন আমার আম্মা ওই যে বললাম যে একটু হুজুরি মন মানসিকতা, তো সে একজন হুজুরকে দেখাইছিলেন যে আমার মেয়ের তো এরকম সংসারের এই অবস্থা, তা কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো তারা দেখে দেখে বললেন যে এটা তার শ্বশুর বাড়ির থেকে এরকম জাদু টোনা করে না, এরকম কিছু করছে, এই কারণে তার রাখবে না দেখে এগুলা করছে যাতে সংসার না হয়। ঠিক আছে, পড়লাম। এখন হোস্টেল থেকে বাইরে বেরোলেই ওদের এলাকার লোকজন যখন দেখতো, তখনই এই ফোন দিয়ে রাস্তায় করে বেড়াচ্ছে, কিন্তু কিছুই করতাম না। পরীক্ষা দিলাম, তার মধ্যে আমি তার সাথে এই সময়টাতে কোনো যোগাযোগ নেই, হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ নাই। যখন বাড়িতে থাকাকালীন যোগাযোগ নেই, যখন হোস্টেলে দেওয়া হলো, তারপরে আমি আমার রুমে যে মেয়ে ছিল তার কাছ থেকে ফোন নিয়ে আমি তার সাথে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করে আমি যোগাযোগটা কেন করলেন? কেন জানি মনে পড়তেছিল, মানে ওকে খুব মিস করছিলেন। হ্যাঁ, ওকে। 7 মাস পর সে কিন্তু কখনো যোগাযোগ করে নাই। তখন কিন্তু আমাদের বাড়িতে ফোন আছে, আমার ভাইয়ের ফোন আছে। রাইট। তো এই 7 মাস জীবনের কি মনে হচ্ছিল, মানে সবচেয়ে কঠিন সময় ওইখানে? না, কঠিন মনে হতো না, এজন্য যখন আমি মনে করতাম তখন আমার ওই কষ্টের স্মৃতিগুলো সামনে যখন ভেসে উঠতো, তখন ভাবতাম যে না থাক, ও আমার সাথে এটা করছে, আমি কেন ফোন দিব। এটা ভেবে ভেবেই 7 মাস পার হয়ে গেছে যে আমি আর ফোন দিব না, দেখি তার আমাকে দরকার কিনা। ওকে। তারপরে আমি যোগাযোগ করে একদিন ঝিগরগাছায় যাই, সে যে বাসা নিয়ে থাকে ওই বাসাতেই, তখন ছিল রোজার সময়। ওকে। তো আমি বরাবরই কখনো রোজা ভাঙি না, সবসময় রোজা রাখি আমি পুরোটাই। সেও রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত।
রোজা রাখে। ইফতারি আনছে, বলছে যে আমাকে দেখে বলতেছে তুমি ভাইবো না যে তুমি আসতো দেখে আমি মানে এত ইফতারি আনছি, আমি বরাবরই আমার নিজের জন্যই এতটুকুই আনি। জিনিসটা আমার খারাপ লাগছিল যে আমি এটা তো আনছে, আমি হয়তো ভাবছি যে আমার জন্য আনছে, এটা তো বলার দরকার ছিল না, তাহলে আমি কিছুই বুঝতাম না। এটা যখন আমাকে বলছে তখন আমার একটু খারাপ লাগছে যে আমি এত মাস পরে আসলাম, তার ইফতারি নিয়ে কমান্ড এটা। তারপরে আমার বাড়ি থেকে জানতো না যে আমি তার কাছে আসছি, কারণ বাড়ির থেকে সম্পূর্ণই নিষেধ ছিল যে তার সাথে যোগাযোগ না করার। যখন হোস্টেল থেকে বাসায় ফোন দিল যে ও কি বাড়িতে গেছে, তখন তো বললো যে না বাড়িতে আসে নাই। তখন আইডিয়া করলো যে ওর ওখানে যেতে পারি, তাছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার ভাইয়া তাকে হচ্ছে গিয়ে ফোন দিয়ে তাকে অনেক মানে রাপই করে যে আমার বোনকে না বলে কেন নিয়ে গেছিস, দিয়ে যা। পরে সে আমাকে ওই স্টেশনেই নামাই দিল, সে আর দিয়ে আসলো না। আবার গেলাম বাড়ি। এই যোগাযোগ হওয়ার পরে আমি তার সাথে তাকে এবার দেখার জন্য আকুল হয়ে থাকতাম বাড়িতে বসে, যে না আমি ওর কাছে যাবই। এই যাওয়াটা কতদিন পরে? 7 মাস পরে। এবং সেটা শুধুই আপনার নিজের ইচ্ছা, ও কোনো যোগাযোগ করেনি? ওর যোগাযোগ করেনি। ভালো লাগা থেকে মানে ওর প্রতি একটা মায়া বা ভালোবাসা তৈরি হয়েছে সেখান থেকে। তারপরে পরে যে বললাম রোজার সময় গেলাম, ইফতারি আনার পরে আমাকে যে এটা বলল যে এটা আমি তুমি না থাকলেও আমার নিজের জন্য এতটুকুই, তুমি আসছো দেখে যে তোমার জন্য যে বেশি কিছু নিয়ে আসছি এটা কিন্তু না। ওটা শোনার পরে আমার একটু মানে মনের আঘাতই লেগেছিল যে আমি 7 মাস পরে আসছি, তার মানে তার ভিতরে কোনো খুশি বা কি, এগুলো তো বলার দরকার নেই, তাই না? সাধারণ মানুষকে আপ্যায়ন করলেও তো যেভাবে করা উচিত সেখানে এই ধরনের কথা বলা উচিত। আমার কথা হলো যে তুমি যদি আমার জন্য নাও এনে থাকতা তাও তো এটা বলার দরকার ছিল না। তারপরে আমার বাড়ি থেকে জানতো না, আমি তার না জানাই চুরি করে আসছিলাম তার কাছে, কারণ আমার বাড়ির থেকে নিষেধ ছিল। আবার বাড়িতে গেলাম, তারপর ওখান থেকে আবার হোস্টেলে চলে যাওয়া হলো। হোস্টেলে ওইভাবেই স্বাভাবিক চলতেছিল। এখন তার সাথে টুকটাক মানে কথা হয়, ওই রুমমেটের মোবাইলে ফোন করে, ওইখান থেকেই মানে কথা বলি। ওই সময়টাতে কি বলছিলেন, মানে আবার নতুন করে একসাথে সংসার শুরু করবেন? হ্যাঁ, তার মধ্যে যে তার কথা হলো যে বাবা মাই হচ্ছে আমাদের দুইজনের মধ্যে বড় ফ্যাক্ট। তোমার মাও একটা ফ্যাক্ট আর আমার মা বাবাও একটা ফ্যাক্ট, আমরা তো দুইজনের জায়গা থেকে ঠিকই আছি। আর আমি তোমার সাথে যা কিছু করেছি আমার বাবা মায়ের জন্য আমি তোমাকে কিছু করতে পারি নাই, কারণ তাদেরকে অখুশি করব কিভাবে। এ কারণে আমি সবসময় নীরবতা পালন করতাম, ভাবতাম যে হয়তো এটাও হতে পারে। তারপরে হচ্ছে সে চাকরি পেল ইউনিয়ন পরিষদ সচিব। আচ্ছা। সেখানে তার প্রথম পোস্টিং হলো যশোরের মনিরামপুর থানা। আচ্ছা। সেখানে সে বাসা নিল, আমি তো হোস্টেলেই আছি। আমাকে বলল যে এরকম আমি বাসা নিচ্ছি, আমার বাসায় এসে দেখে যেও। আচ্ছা ঠিক আছে, একদিন যাব। আমাকে ঠিকানা দিল যে এরকম এরকম। তো একদিন সকাল বেলায় আমি মানে বৃহস্পতিবার হলে সবাই বাড়ি চলে যেত, তা আমিও বৃহস্পতিবার বাড়ির নাম বলে আমি রওনা দিয়েছি। অভয়নগর থেকে ওইখান থেকে ভিতরের থেকে মনিরামপুর যাওয়ার অনেক কাছে। আমি ভোরবেলা যে হাজির হলাম সেই ঠিকানা মতো নক করলাম, দেখলাম সে ঘুমের থেকে উঠছে। তা বললো যে আসতো তো থাকো, থাকতে বলছে। আমি একবারেই থেকে গেছি যে আমি আপনি একটা সুযোগ চাচ্ছিলেন যে কোনো ভাবে ওর সঙ্গে থাকা, যেহেতু আমার বাড়ি থেকে যে বারবার বলতেছে যে তোমার খরচ, পড়ালেখার খরচ তো কে বেয়ার করবে, এমন সে চাকরি পাইছে, তাকে বলো। থাকলাম সেখানে। সেই যে মানে আমাকে আনার আগে যে ফোনে যেই কথা যে যতটুকু ভালোভাবে যে আমরা আবার এক হব বা যেই ভালো যে আমাদের কোনো আমরাই ঠিক আছি, বাবা মার ফ্যাক্ট ছিল, কোনো সমস্যা না। থাকলাম সেই পুরনো এগুলো আবার নতুন করে আবার শুরু হলো। এর মধ্যে আমার তো ইন্টার পরীক্ষা সেকেন্ড টাইম দিব। সেকেন্ড টাইম আমি আমার মতোই পড়েছি, তার কাছে হেল্প নিয়ে নাই। ওই যা আগে পড়া ছিল সেটা নিজে পড়েছি। ওখান পড়ার পরে আমি পরীক্ষা ওর ওইখান থেকেই আমি ওই অভয়নগর যে পরীক্ষা দিতাম। 2টা পরীক্ষা দিয়ে ওখানে থাকলাম। সেই একই অবস্থা, টর্চার, মারধর। তারপরে একদিন আমাকে কি মনে হলো যে শবে বরাত, চলো শবে বরাতে একা একা নামাজ পড়বা, তোমাকে দিয়ে আসি যশোরে।
যশোরে হচ্ছে খুব ভালোভাবে এত মিষ্টি করে যে দিয়ে আসলো আমাকে। আমের সময় ছিল, আম টাম কিনে দিল। ওই যে দেওয়ার পরে আর কোনো যোগাযোগ নেই। আমাকে বললো যে তুমি হচ্ছে সুজির বরফি বানাও, আমি সন্ধ্যার সময় আসবো। সেই সন্ধ্যা আর হয় নাই, সে আর আসলো না। তাকে ফোন করা হলো, যে কোনোভাবেই বললো যে না আমি যাব না তোমাদের বাড়িতে, গেলে তোমার মা এসেই বলে আমি যাব না, তুমি এখানেই থাকো, আমার বাসায় আসার দরকার নেই। সে বলছে, সে সকালে দিয়ে আসছে। ওইটা বলার পরে আমি ওই সময় বলার পরে আমি তখনই আবার বাসে উঠে চলে গেছি এখানে। সে অফিস থেকে ফিরে এসে দেখে আমি বাসায়। কি ব্যাপার, তোমার না বললাম যে তুমি আসবা না এখানে, তোমার রেখে আসলাম, তুমি কেন আসলে? এই আবার শুরু হলো। তারপরে আমার মাকে একদিন ডেকে নিয়ে আসলো, আমার মাও এসে আমাকে নিয়ে যেতে পারে নাই, আমি যাই নাই। তারপরে হচ্ছে আমি মানে এমন সিচুয়েশন তৈরি করলো যে আমি একাই চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরেও আমার আম্মা দেখলো যে না আমি মানসিক ভাবেই খুব তখন হচ্ছে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, গলায় খুব ব্যথা। কি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল যে গলায় ইনফেকশন হয়েছে, ওষুধ দিল, কিছুতেই যায় না, পানি ছাড়া আর কিছুই খেতে পারি না। এত অবস্থাই হলো। তাকে বারবার বলা হলো, সে আসলোও না, দেখতেও আসলো না, খোঁজও নিল না। না নেওয়ার পরে এখন অবস্থা করুণের দিকে যাওয়ার পরে আমার কাকা হচ্ছে আসলেন, সে একটা হুজুরির কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওইখানে অনেক টাকা পয়সা নিছে। নেওয়ার পরে উনি ওইখানে দেখে টেকে আয়না ভারণ দেয়। দেখে উনি বললেন যে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে গলায় বান মারা হয়েছে, যে আমি যাতে মারা যায়। কি বললো এটা? ওই কবিরাজ। আচ্ছা, এখন এই বানটা কে মেরেছে? আমার শ্বশুর বাড়ি, শাশুড়ি, ননদ, আমার হাজবেন্ড, সবাই বলছে যে সবাই একসাথে কাজটা করছে। আর ও হচ্ছে সংসার করতে চায় না, ওর হচ্ছে গিয়ে অনেক কিছু নেওয়ার আশা ছিল, ও সেটা পায় নাই দেখে ও আমার সাথে এরকম আচরণ করছে। এটা ওই কবিরাজ বলল। এটা আমার মার মনে হচ্ছে খুব ভালোভাবে ধরলো, বিশ্বাস হলো যে না তাহলে এটাই, ওষুধ যখন কাজ করতেছে না তাহলে মনে হয় এরকম। তার ওইখান থেকে ওই লাগাতার এই জিনিস নিয়ে আসে, পানি পড়া, দোয়া লিখে দেয়, সেগুলো কি বলে যে পাখির গোস্ত কি এইসব তো বলে, ওগুলো তার আনতে পারবো না, তাহলে আপনি দেন। এই একবারই 5,000, 6,000, 7,000 নিচে নিতেন না তিনি। আচ্ছা, এভাবে আমার ট্রিটমেন্ট 1 বছর করছে। তারপরে বললো যে আপনার মেয়ে মেন্টালি ভাবে ভালো নাই, আর ও যেতে চাইলো, আর আপনার ওইখানে যেতে দিয়েন না। এখন যখন একটু বলতাম যে আমি যাব এখানে, আমি কেন আমার সাথে এটা করলো, আমি এটা শুনবই করব, আমি এখানে যাবই, তখন ওই যে বলছে যে আর যেতে দিয়েন না। আমি যখন জোর করলাম তখন আমাকে বাড়ি থেকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো, আমাকে যেতে দিবে না, কোনোভাবে যদি আমি চলে যাই। এই কারণে এরকম তার কাছ থেকে ট্রিটমেন্ট করতে হতে 1 লাখ টাকা খরচ করছে আমার মা। এই তাবিজ জেরিসে গেল, রেজাল্ট বেরোলো, গড়ে মিলে হচ্ছে বি গ্রেড, 3 এরকম। A- আর হলো না, A- এক্সপেক্ট করেছিলাম যে হতে পারে, তারপরে হলো না। এরপরে হচ্ছে ফ্যামিলির থেকে বললো যে তোমার তো এখানে আর যাওয়া যাবে না, তুমি হচ্ছে একে ডিভোর্স করে দাও। আমি কোনোভাবে ডিভোর্স করতে রাজি হইনি। তারপরও বারবার আমার মা বললো যে এখানে তোমার তাবিজ করতেছে, মেরে ফেলবে, তুমি মরে যাবা, তার থেকে ভালো তুমি ডিভোর্স করে দাও। আমি ডিভোর্স করতেই চাই না। তারপরে জোর জবরদস্তি করে তাদের ফ্যামিলির থেকে ডাকা হলো, তারা আসলো অনেকেই। আর আমার ছোট ভাই চাকরি করতেন একটা পত্রিকাতে, সেইখানেও হচ্ছে সবাইকে ডেকে তাদের কোনো কথা বলার স্কোপ দেওয়া হলো না। ডাইরেক্টলি আমাদের বাড়ি থেকে কথা যে আমরা আর মেয়ে দিব না, সবকিছু রেডি করা আছে, কাগজপত্র, সিগনেচার হয়ে যাক। তো হয়ে গেল, আমি আমার মতে করে ফেললাম। করার পরে আমি বাড়িতে হচ্ছে খুব মানসিক ভাবে ভেঙে গেলাম। এতটাই আমি মানসিক ভাবে হয়ে গেলাম যে আমি আম্মাকেও ঠিক মতো ভালোভাবে চিনতে পারতেছিলাম না। এরপরে নিয়ে যাওয়া হলো, যে মানসিক ভাবে যখন চিনতে পারতেছি না, কাউকে ভালো মতো কথা বলতে পারতেছি না, ডাক্তারের কাছে মেন্টালি যে ডাক্তার থাকে, পাবনার ডাক্তার, যেটা হেমায়তপুর থেকে আসতেন যশোরে, সেখানে দেখানো হলো। ডাক্তার সেখানে ট্রিটমেন্টের মধ্যে কি ওষুধ দিতেন জানেন না, শুধু ওষুধ খেয়ে ঘুমাই থাকতাম। তারপরে আস্তে আস্তে যখন ঘুমের ওষুধটাও এক প্রকার, 100 সময় মনে হতো যে এটা না খেলে আমার ঘুম হচ্ছে না,
ওটা নেশার মতো হয়ে গেল। তখন আমি আমার নিজের থেকে আমি এটা বাদ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি বাদ দেওয়ার চেষ্টা করলে আমার মানে বাসার থেকে জোর করে খাওয়াই দেওয়া হতো যে না ও ঘুমায় থাকো। এরপরে ভাবা শুরু করলাম যে কি করা যায়, নিজেকে তো আর এইভাবে বসায় রাখলে তো হবে না। আমি যদি এই 2টা সার্টিফিকেট নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড এটা হলো, আমার ডিভোর্স হয়ে গেল, এটা নিয়ে আমি এখন কোথায় যাব? এমনিতেই আমাকে পড়ার খরচ দিতেই চায় না, কোন রকম শেষ করলাম। যেখানে এক্সপেক্ট ছিল যে ইন্টার শেষ করে আমি মেডিকেলে একটা চান্স নিব, যেটা আমার বান্ধবীরা সবাই হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে, সেখানে ফার্স্ট টাইম ওরা চান্স পেয়েছে, আমি সেকেন্ড টাইম ওদের পিছে পড়ে গেলাম, সেটা আমি হয়তো পাবো, কিন্তু রেজাল্ট ভালো না থাকার কারণে আমার আর সেটা সুযোগ হলো না। তখন ভর্তি পরীক্ষার জন্য ট্রাই করা শুরু করলাম, আর নিজেকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বাড়িতে তো টিভি ছিল না, ওখানে যশোরে শুধু FM শোনা যেত 2টা স্টেশন। এন্টারটেইনমেন্টের জন্য আমি রেডিও FM শুনতাম, গান শুনতাম। আমার ফ্যামিলি থেকে তো এটা নিষিদ্ধ ছিল, অনেক হেডফোন কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি এমন একটা অ্যাডিক্টেড হয়ে গেছিলাম FM এর প্রতি যে আমি ঘুমাইতেও এই গানে সবসময় থাকতো। আচ্ছা, আমরা তারপর এরপরে ভর্তি পরীক্ষা দিলাম বিভিন্ন ভার্সিটিতে। আলটিমেটলি আমার জগন্নাথ ভার্সিটিতে চান্স হলো, কিন্তু বাড়ির থেকে কোনোভাবে আমাকে দিল না ভর্তি করে। আচ্ছা, না দেওয়ার পরে আমি কবিরাজি ট্রিটমেন্ট চলছে এদিকে। হ্যাঁ, চলছে। এগুলোর প্রতি আমি বিরক্ত ছিলাম, কিন্তু উপায় ছিল না। যেহেতু পানি খাবো, সেই পানির মধ্যে হয়তো মিশাই দিয়ে রাখতো। আচ্ছা, খাবারের মধ্যে। এটার মূল কারণটা কি ছিল? যে আমাকে যে কিছু একটা করা হয়েছে উল্টাপাল্টা, সে কারণে তোমাকে হচ্ছে। আর আমি এত কিছু আমার সাথে করার পরেও আমি তার প্রতি অ্যাডিক্টেড কেন? আমি বারবার কেন তার কাছে ছুটে যাই? তোমরা তো চাচ্ছিলে হতে, আলটিমেটলি ও চাচ্ছিল নাকি তুমি চাচ্ছিলে শুধু? তার কথা হলো যে সে কেন ডিভোর্স দিবে, সে কখনোই মুখ থেকে এটা বলবে না, তাহলে তো তার অনেক টাকা দেওয়া লাগবে। তারা আসছিল, কিন্তু আমাদের ইসের থেকে তাদের কোনো স্কোপ দেওয়া হয় নাই। আচ্ছা, না দেওয়ার কারণে মিউচুয়াল যে সামনাসামনি। আমার প্রশ্নটা হচ্ছে যে আকর্ষণীয় জায়গাটা কি শুধু তোমার জায়গাটা থেকে ছিল নাকি তারও ছিল? তুমি যে তার কাছে বারবার যাচ্ছ? না, আমারই ছিল, একদম সলো তোমারই, একতরফা। এই কারণে তোমার ফ্যামিলি ট্রিটমেন্ট করাচ্ছে, কবিরাজি ট্রিটমেন্ট, তোমার কিছু একটা করেছে যে কারণে তোমার এই আজকে অবস্থা। ওকে, হ্যাঁ বলো। আমি সবসময় এক্সপেক্ট করতাম যে আমার মা আমাকে অনেক ভালোবাসবে, তার কাছ থেকে আমি অনেক আদর স্নেহ পাবো, তার কাছ থেকে আমি মানসিকভাবে ইন্সপায়ার হব সে আমাকে, কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি এটা কোনোভাবেই পেতাম না। তখন আমার মধ্যে আরো অন্যরকম কাজ করা শুরু করলো। আমাকে আমার লাইফে এত কিছু হয়ে গেল, এখন তো আমি আরো বেশি এক্সপেক্ট করি যে আমাকে বেশি আদর করবে, বেশি কিছু দিবে, কিন্তু আমি সেটা আর পাচ্ছি না তার কাছ থেকে। আম্মুই তো আমাকে বারবার বললো যে এরকম পরিস্থিতি থেকে বেরোনো, তুমি ডিভোর্স দিয়ে দাও। এখন এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের আমাদের ওইখানে বড় মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ, সেখানে চান্স পেলাম কেমিস্ট্রিতে। এদিকে ডাক্তার যখন পাবনার ডাক্তার দেখাইছিলেন, উনি বলছিলেন যে তুমি আর মাথায় ব্রেনটে চাপ নিবা না, আর কোনো পড়াশোনা টোটালি বিরত থাকো, পড়াশোনা এখন আর করো না। কিন্তু আমি পড়ালেখার জন্য নিজেকে তৈরি করতেছি যে না, আমাকে এর মধ্য থেকে বেরোতে হবে, তাই আমাকে পড়তে হবে। সে যে কলেজে পড়তো আমি ওই কলেজেই ভর্তি হয়েছি। মানে আপনার এক্স হাজবেন্ড যে কলেজে পড়তো, যে কলেজে সে এতদিন পড়ালেখা করেছে, আচ্ছা, আমি সেই কলেজেই ভর্তি হলাম। তো কলেজে আমি যেতে পারতাম না। আমি তখন ফোন, এরপরে আমাকে ফোন দিছে ফার্স্ট ইয়ারেই থাকতে, ওই ফোন নম্বরটা ছিল, এমন কোনো জায়গা নাই যে আমার ফোন নম্বরটা সে ছড়ায় নাই, এমন কোনো লোক নাই যে আমাকে আমি নতুন কলেজে, আমি কলেজের ফার্স্ট গেট থেকে ঢুকলে পিছন থেকে ব্যাক সাউন্ড শুনতাম, খারাপ আজে বাজে কথা বলতো। হ্যাঁ, একসময় প্রথম গেট থেকে ঢোকাই বাদ দিয়ে দিলাম, পিছনের গেটের থেকে ঢুকতাম, পিছনের গেট থেকে ক্লাস করে বেরোয় যেতাম। টিউশনি শুরু করলাম, পড়তেছিলাম। এখন এদের কথার প্রেসার, বাড়ির প্রেসার, আর কলেজের বাইরে রোডে ঘাটে এত প্রেসার, এবং ফোনে মানুষের এত টর্চারিং, ফোন করে বলে যে আপনার রেট কত, এইগুলো বলতো ফোন করে করে। এইগুলো আর নিতে যখন দেখছি যে না, আমার পক্ষে একদম ভাইরাল করে দিচ্ছে আমাকে যে আমি একটা খারাপ মেয়ে, এইগুলোর প্রেসারে আমি একদম মানসিকভাবে আরো ভেঙে পড়ি। চলে আসলাম কলেজ ট্রান্সফার করে ঢাকাতে, এই চাপগুলো, সামাজিক এইসব চাপের কারণে। আচ্ছা, তখন সেকেন্ড ইয়ার শেষ করেই আমি মিরপুরে চলে আসি, বাংলা কলেজে ট্রান্সফার হয়। আমার বড় ভাই থাকতেন তো ঢাকাতে,
তার কাছেই আসলাম। আসার পর একটা কিন্ডারগার্টেনে ঢুকলাম। কিন্ডারগার্টেনে আসলে বেতন কত তো জানেন, 1-2 হাজার টাকার বেশি দেয় না। ওখান থেকে 2টা টিউশনি, ইনকাম ছিল 4,000 মাসে। ভাইয়াকে দিতে হতো ঘর ভাড়া 2500, খাবারের জন্য 1500। সে আমাকে ফ্রি খাওয়াবে না। জি, আপন ভাই, বড় ভাই, আমার থেকে 10 বছর মানে সিনিয়র। ওকে। কদিন পরে শুরু হলো যে ভাবির দিক থেকে আমার জন্য খরচ বেশি হয়ে যায়, খাওয়াতে পারবে না, এখানে এটা করে কেন তোমার বোন, ওখানে ওটা। আমাকে ডিরেক্টলি বলে না, আমার ভাবির সাথে আমার কোনো তর্ক হয় নাই, কিন্তু ভাইয়ের সঙ্গে হচ্ছে। ভাইয়ের সাথে বলে। ভাই এবার ওইটা ফোন দিয়ে আম্মাকে বলে, আম্মা ফোন করে আমাকে, কথা ঘুরে আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা। আমার কথা হলো যে আমি তো অবুঝ না, আমি তো বুঝি, আমাকে বলো যে এটা এই সমস্যা, তুমি এটা এভাবে করো না, এটা এইভাবে করো, শেষ। এত ডাইভার্ট করে সে কথা। এক সময় ভাবি একদিন দেখি কান্না করতেছে বিকেল বেলা। কি হয়েছে ভাবি তোমার? কিছুই বলে না। রাত্রে সে মানে ভাইয়ার সাথে সেই গ্যাঞ্জাম। পরে আম্মু আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আলাদা হয়ে যাও। কেন, কি হলো? যে তোমাকে খাওয়াতে পারবে না, তোমার ভাইয়ের সংসারে অশান্তি হচ্ছে তোমার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে বই কেনার জন্য আমার খালাতো ভাই আমাকে টাকা দিয়েছিলেন 2000। তো আমি আর বই না কিনে ওই সময় হাড়ি পাতিল চাল টাল যা লাগে ওগুলো কিনে নিয়ে আসছি। ওইগুলো কিনে নিয়ে আসার পরে সে সন্ধ্যের সময় আসলো, রোজা, সেদিন সেকেন্ড রোজা। ভাইয়া সন্ধ্যের সময় আলাদা হয়ে গেলাম একদিন, সে একদিনে কোনো খোঁজ নিল না, তার রুমের সাথেই রুম, সে খোঁজ নিল না যে আমার বোন যে আলাদা হয়ে গেল, সে কি রান্না করলো, কি খেলো, কোনো কথা নেই। সন্ধ্যের সময় এসে বলতেছে যে আমাকে টাকা দে। আমি টাকা দিব মানে আমি টাকা কোথায় পাবো? সে আমাকে ওই টাকা চাওয়ার জন্য যে কথা বললাম, সে আমাকে এত মার মারলো। ছোট ভাই, আমার বড় ভাই, যে তার সাথে খায়। তো ঘরে আলনা ছিল, আলনা ভেঙে ওই কাঠ দিয়েই আমাকে মারলো। এই কানে এমন একটা থাবা মারলো যে কানের পর্দাই ফেটে গেছে। আমি ও আর কি বলতেছে এরপরে আমি আর কিছুই শুনতে পাচ্ছি না, কারণ এক কান তো বন্ধ হয়ে যায়, আরেক কানও বন্ধ হয়ে গেছে, 2 কানে আর কিছু শুনতে পাচ্ছি না। ও তো আমাকে মারতেছেই। আমি মানে একদম মানে শুনতে না পারলে আমি কি রিয়াক্ট করব? আমি আর রিয়াক্ট করতে পারছি না। মারটার খেলাম। ঘর যেভাবে মানে টাকা খোঁজার জন্য একটা মানুষের ঘরে ডাকাতি করলে ঘরের যে অবস্থা করে, ও সে অবস্থা করছে ঘর। আচ্ছা। এবার ছোট ভাই তো তারাবি পড়তে গেছে, ও এসে দেখে যে ঘরের এই অবস্থা। কি হয়েছে বললাম, টাকা চাইছে, আমি দিইনি দেখে আমার সাথে এই বিহেভ। পরে আম্মাকে ফোন দিল। আম্মা আসলেন ঢাকা থেকে, এই যশোর থেকে ঢাকায় আসলেন, কিন্তু আম্মা কোনো রিয়াক্ট আর করলেন না যে কেন করলো এই। ডাক্তার তখন দেখলাম কানের থেকে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হওয়ার পরে বুঝলাম যে আমি কেন শুনতে পাচ্ছি না। এরপরে ডাক্তার দেখালাম পিজিতে। কান দেখে বলেছিল যে আর মানে পর্দা জোড়া লাগবে না, কিন্তু লেগে গেছে কোনো কারণে। ওখান থেকে এবার আমাদের বলা হলো যে বাসা চেঞ্জ করে চলে যেতে। তা আমার এক কলিগ আমাকে বাসা দিলেন, বললো যে মেয়ে কলিগ, ওনার বাসা, বললো ছোট একটা রুম আছে, তুমি আমার বাসাতেই থাকো, সমস্যা নেই। থাকলাম এখানে। এবার ওইখান থেকে চাকরিও চেঞ্জ করে আমি মিরপুরেই চলে আসলাম, দারুসালাম থানার এদিকে চাকরি। এখানেও আরেকটা স্কুলেই আসলাম। 4th ইয়ার পরীক্ষা শেষ হলো। তো আম্মু বললো যে অনেকদিন তো থাকছিস, আয়। মানে আমার মার কথা হলো যে আমি মা, আমি সন্তানের মানে ভালোর জন্য করতেছি, যা করতেছি এটাই রাইট, তোমার কথা বলার কোনো স্কোপ নেই, বা আমার যে কি ইচ্ছা এরকম কোনো ইচ্ছা প্রকাশ করার মতো জায়গা নাই। আচ্ছা। তখন আবার সেই একই ওইরকম নোংরা কথা টুকটাক বলেই, আমি ওই নোংরা কথাগুলো আমি কখনো মানে করতে পারি না। ওই যাওয়ার পরে একই অবস্থা। এরপরে আমার একদিন রাগ হলো, আমি তাকে বলেই বসলাম যে আমার যে ডিভোর্স হলো, আমাকে তো কিছু টাকা দিয়েছিল, মানে কাবিনের যে টাকা। এখন তো যখন আমি এই কথাটা বলি তখন 2013 সাল, আমার ডিভোর্স হয়েছে 2007 সালে। তা এত বছর আমার টাকা তো আমার মা আমার কাছ থেকে বলেই বলছিল, কিন্তু টাকাটা আমার হাতে দেয় নাই, তাদের কাছে দিয়েছেন। আমাকে বললো যে তোমার ওই টাকাটা নিয়ে আমি ঘর তৈরি করতেছি, আর তোমাকে একটা মানে ডিপোজিট করে দেবো তোমার ভবিষ্যতের জন্য। কত টাকা ছিল ওটা? 65,000 টাকা দিছিলেন। আচ্ছা। আমার মা সেটা দিয়ে ঘর তুলছেন, তোলার পরে ভাড়া তার মতো সে চলে। আমার জন্য কোনো ডিপেস করে নাই সেটা আমি জানি না, কারণ আমি মাকে বিশ্বাস করছি। তখন তার কাছে আমি টাকা চেলাম, সে সেম, আমার মাথা নষ্ট হয়ে গেছে। ওই রিয়াকশন থেকে আমি পাগল হয়ে গেছি। আবার ওইখানে দৌড়লেন, তারা বলছে হ্যাঁ
পাগল টাগল হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে সেটাও না, ওই মাথা একটু নষ্ট হয়েছে, সেটার কারণ হলো যে তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে, সেই কারণে সে টাকা চাচ্ছে। এই কবিরাজি ট্রিটমেন্ট। জি, আমি আমার মাকে হাজার বোঝানোর চেষ্টা করেছি যে আমার কারোর সাথে অ্যাফেয়ার নেই। যদি সেটাই হতো তা আমি ঢাকা শহরে তো এত কয় বছর পার করে আসলাম, আমি তো অনেক কিছু করতে পারতাম, আমি সেটা করি নাই কখনো। সে শুনলো না, এক প্রকার রাগ করেই আমি বলেছিলাম তাহলে আমার টাকাগুলো আমাকে ফিরাই দাও, এবং এই যে কত বছর আমাকে টাকাগুলো রাখছো সেটা লাভ সহই আমাকে দেওয়া লাগবে। এটা যখন বলার পরে সে কি করলো, আমার মাথা তো নষ্ট হয়ে গেছে, সে বাড়ি থেকে চলে গেল। আমার মা রাগ করে যে আমার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যে বলল, এবং কবিরাজের কাছে তো আগে গেছেই, বলেছে যে আপনাকে টাকার জন্য আপনার মেয়ে আপনাকে মেরেও ফেলতে পারে। আমার মার মনে ভয় ঢুকে গেল, ও মাথা যখন খারাপ হয়ে গেছে তখন মনে হয় সত্যি সত্যি হচ্ছে যে আমাকে মেরে ফেলতে পারে। সে আমার থেকে দূরে থাকে, রান্না করে খায়। আমাকে কখনো একবারের জন্য আমার মা বলে না যে আমি তো খাচ্ছি, তুই তো এই ঘরে আসিস, আয় আমার সাথে মানে বসে খা। ভালো মন্দ রান্না হচ্ছে, পোলাও রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, আমাকে কেউ বলে না একবার খেতে। ওর বলার স্টাইল অনেক বেশি হেসে হেসে বলে, এবং আমি খুব ভালোভাবে খেয়াল করছিলাম এটা এক একজনের ধরন। এই হাসিটা কি আসলেই হাসি? এই হাসিটা আসলে কান্না, অভিমান, কষ্ট, কিংবা যদি বলেন রাগ, দুঃখ, যাই বলি না কেন আসলে এক্সপ্লেইন হয় না, আপনারা নিজের জায়গা থেকে বুঝে নেবেন। হ্যাঁ বলেন তারপর। তো আমি সবসময় ভাবতাম যে মায়ের কাছ থেকে ভালোবাসা পাবো যেখানে, সেখানে আমার সাথে এরকম একটাবারও তার কি কখনো আমার জন্য ফিল হচ্ছে না, কষ্ট হচ্ছে না? আমার মার একটা কথা, আমি 50 টাকা তোমাকে দিতে পারবো না, তোমার কাজ তুমি করে নিয়ে তোমার জীবন, আমি কোথা থেকে দেব? কিন্তু আমার মায়ের অ্যাবিলিটিও এমন ছিল না যে সে আমাকে দিতে পারবে না, বা আমার মা আমার ভাইদের প্রতিও ডিপেন্ডেন্ট ছিল না যে ভাইরা দিবে সেই হিসাবে তাকে চলতে হবে। আমাদের বাড়ি হচ্ছে যশোরেই 2 তলা বাড়ি, নিচে ফ্ল্যাট ভাড়া দেওয়া। 2 তলা বাড়ি আপনাদের? হ্যাঁ। তারপর ওই এইরকম অবস্থা? নিচে ফ্ল্যাট ভাড়া দেওয়া, 2 পাশে টিন শেড ঘর করা, সেখানে ভাড়া দেওয়া, এবং আমার ভাইয়াও টাকা দেয় আম্মুকে। আমার আম্মার একার খরচ তো আর আসলে অত লাগে না, সে কি আমাকে পারে না দিতে? কিন্তু সে আমি চাইলে দিচ্ছে না, কিন্তু আমি দেখতেছি যে কবিরাজের বাসায় 5,000, 6,000, 10,000ও যদি লাগে, ইভেন যদি তার ধার করাও লাগে, সে দিয়ে আসছে অন্ধবিশ্বাস থেকে। হ্যাঁ, ধার করেও সে টাকা দিয়ে আসছে। তখন আমি রাগ করে চলে গেলাম। আমি ফার্স্ট আমার চাচা বাড়িতে। আমার মানে এত বছর জীবনে আমি চাচা, মামা, ফুফু, খালাতো ভাই বোন বা কারোর সাথে কখনো মিশতে দেওয়া হয় নাই। ভাই বোনের যে কি সম্পর্ক, কি টান, বা এক জায়গা হলে কত মানে মানুষ উপভোগ করে আনন্দ, সেটা কখনো করি নাই। তো গেলাম, সেখান থেকে খোঁজ পেল আমার খালু, বললো যে তুই আমাদের বাড়িতে বাসায় আয়, তোর কি হয়েছে দেখি। ওখানে যে থাকার পরে সেই একই অবস্থা। আম্মু খালু এগুলো বিশ্বাস করে না, কিন্তু খালামণিকে আম্মু চুপি চুপি ওই জিনিসগুলো দিয়ে আসে যে ঠিক আছে তোর এখানে আছে, তুই এগুলো খাওয়াস ওকে, পানি টানি এগুলো। আমি একদিন ফলো করলাম যে আমার মা যে জিনিসগুলো আমাকে বাসায় খাওয়াতো, সে জিনিসগুলো আমি খালার বাসায় ওই যে ময়লার ঝুড়িতে আমি দেখতে পেলাম। তখন আমার জিনিসটা খারাপ লাগলো যে এইখানেও আমি আসছি, এখানেও এই অবস্থা, তাহলে এখানে থাকা যাবে না। তারপরে খালা আমাকে একটা কথা বলছিল, ওইটা আমার বেশি হার্ট করছিল, যে বাবা নাই তো অসহায়, এই কারণে রাখছি, মা কি করবে। আসলে অসহায় জিনিসটা আমাকে হার্ট করছে। ফাইনালি আমি আবার বাড়িতে গেলাম আম্মুর কাছেই। আম্মা তো বাসা থেকে আমাকে দেখেই বললেন যে ও যদি এই বাসায় থাকে আমি এই বাসায় থাকবো না। শীতকাল, সন্ধ্যের সময় সে চলে যাচ্ছে আমাকে দেখে, সন্ধ্যের সময় আসছি। তা এত শীত, আম্মা চলে যাবে ঘরের থেকে, দরকার নাই, ঠিক আছে আমি বাইরে থাকতেছি। আমি সারা রাত শীতের মধ্যে, সোয়েটার নেই, কোনো কিছু নেই, আমি সারা রাত সিঁড়িতে বসে থাকলাম। আমার মা ঘরে ঠিকই ঘুমালেন লেপের মধ্যে। সেখানে ভাইয়াকে ফোন দিলেন ঢাকায়, যে ওর তো মাথা খারাপ হয়ে গেছে, এখন কি করবি কর, ও তো আমাকে মেরেই ফেলবে। আমি অমুককে দেখাইছিলাম, সেখানে এই কথা বলছে, তুই আয়। ভাইয়া ওই রাত্রে রওনা দিল ঢাকা থেকে। আসলো সকালবেলা, এসে দেখে যে আমি দাঁড়ায় আছি উঠানে। তো মানুষজন ডেকে বলল যে দেখেন, একটা সুস্থ মস্তিষ্কের লোক
কখনো এই শীতের মধ্যে সারা রাত কি বাইরে থাকতে পারে? না। তাহলে বোঝেন সবাই যে আমার মা যেটা বলে সেটাই রাইট কিনা, যে ও আসলে তাহলে পাগল হয়ে গেছে। তাই আমি পাগল হয়ে গেছি। আম্মাকে ওই সময় ও কি করলো, ব্যাগটা গুছাইনে পাঠাই দিল কোথায়। আমি আমার মার পিছ পিছ দৌড়াইছিলাম রাস্তায় যে তুমি যেও না, আমি তোমাকে কখনো মারবো না, আমি এটা করতে আসি নাই, আমি মারতে চাই নাই, আমি কেন মারবো, তুমি তো আমার মা, আমি তোমাকে কেন মারতে যাব। সে আমার কোনো কথা শুনল না, চলে গেল। বাসায় থাকলাম। বড় ভাইয়ের এখানে আসলেন ঢাকাতে। এখান থেকে কি বুদ্ধি পেয়ে গেছেন, আমি বাড়িতেই একা একাই, কোনো চাল না, কোনো কিছু না, কোনো কিছু রেখে যায়নি, খাবার কোনো কিছু, রইছি আমি একা। আমার ছোট ভাই আমাকে অনেক মারলো যে তোর জন্য আমার মা এই বাড়িতে থাকতে পারে নাই, তোকে এই বাড়িতে আর থাকতে দিব না। তাহলে আমি কোথায় যাব সেটা জানি না, তুই কোথায় যাবি, কোথায় যে থাকবি, তুই কি খারাপ জায়গাও যদি চলে যাস সেটাও আমাদের দেখার দায়িত্ব না। তারপরে পাশের বাড়ি থেকে একটা ছেলে এসে ও বলল যে থাকবে, ও থাকুক, আপনি মানে কিছু করেন না। আমার কাছ থেকে ফোন ছিল, ফোনও নিয়ে নেওয়া হলো। আমার কাছে একটা টাকা, কিছু টাকা ছিল, সেটাও নিয়ে নিল, গেল। ছোট ভাইয়া চলে গেল আবার ঢাকাতে। ও যে পৌঁছাইছে আর বড় ভাই আবার হয়তো রওনা দিছে, আমি জানি না, যেহেতু আমার কাছে ফোন নাই, কোনো কিছু আমি জানি না। সকাল ভোরবেলা দরজা নক করছে, তারপরে খুলে দেখি যে ভাইয়া, বড় ভাইয়া এসে আমাকে রড দিয়ে অনেক মারলো। লোহার একটা রড ছিল, সারা শরীরে রক্ত জামা। কি আমাকে কেন মারতেছো? তো টাকা চাইছো, একটা ছেলের সাথে সম্পর্ক, প্ল্যান করে আসছি আমি, এগুলো চাকরি টাকরি ছেড়ে দিয়ে প্ল্যান করে বাড়িতে আসছি যে টাকা পয়সা নিয়ে আমি চলে যাব। তা আমি টাকা চাইছি, ভালো কথা, টাকা নিয়ে নেয় না। টাকা মা ছিল না বাসায়, মা চলে গেছে, তুই হচ্ছে টাকা চুরি করছিস। আমি টাকা চুরি করছি? কত টাকা? 50,000 টাকা। আমি চুরি করছি? আমি চুরি করলে আমি ঘরে কেন? রাইট। আমি চুরি করলে তো আমি নিয়ে চলে যেতাম, তাহলে আমি কেন? আমি যদি প্ল্যান করে থাকতাম, কারোর সাথেই চলে যেতাম, তাহলে তো আমার উপযুক্ত সময় ছিল যে বাড়িতে কেউ নাই, আমি তো নিয়ে চলে যেতাম। যখন সে আমার কোনো কথাই শোনে নাই, প্রচুর আমাকে মারলো এবং বাইরে থেকে তালা লাগা চলে গেল। যে আমার আব্বুর একটা ফ্রেন্ড ছিল পাশে, তাকে ডেকে আনলো। আনার পরে তাকে বললো যে আম্মা বলছে যে ও হচ্ছে ঘরে সোনা গহনা ছিল, সেগুলো চুরি করে পাস করছে, আর 50,000 টাকা ছিল, সে টাকা ও পাস করে দিছে। তা আমি বলছি এটা কে বলছে? বলছে মা বলছে। আমি বলছি আম্মা বলছে? আমার বিশ্বাস হয় না, কারণ আমি এত বছর, সে আমাকে মানুষ করছে, আমি চোর কি আমার হাত টাকা নেওয়ার অভ্যাস আছে কিনা একমাত্র সেই ব্যক্তি আমাকে বলতে পারবে যে আমি কেমন। তা আমার মা যদি বলে থাকে যে আমি চুরি করছি, তাহলে আমি বাড়ি থেকে হচ্ছে চলে যাব। তা বলছে ঠিক আছে, আম্মাকে ফোন দিচ্ছি। আর প্রতিবেশী যারা যে কাকু, তারা বসাই আমার সামনে। তা আমি কাকুর কাছে রিকোয়েস্ট করছি যে আমার তো মারতে মারতে জায়গা রাখে নাই, তো আমার তারপরও আমি মানে বাড়ি ছেড়ে যাই নাই। যদি আমার মা আমাকে এই কথা বলে যে আমি চুরি করছি, তাহলে আমি আজকে এখনই এই মুহূর্তে আমি চলে যাব, কারণ আমার আর বলার কোনো ভাষা নেই, এর কোনো উত্তর আমার কাছে জানা নাই। ফোন দিল, লাউডে দিল। হ্যাঁ, আমার মা ওই পাশ থেকে বলছে যে আমার ঘরে 50,000 টাকা ছিল, ও চুরি করছে, গহনা ছিল 5 ভরি, সেটা ও নিছে। আমি আর কোনো রিয়াক্ট করলাম না, বললাম আচ্ছা কাকু ঠিক আছে। কাপড় চুপড় নিলাম, বাট আমার সার্টিফিকেট গুলো কেড়ে নেওয়া হলো। আমার ভাই আমার সার্টিফিকেট গুলো কেড়ে নিল, দিল না। আমি সার্টিফিকেটের জন্যই ওয়েট করতেছিলাম যে কখন দেয় ওটা। কোথাও যে করব কিছু করে, সেটার জন্য আমার সার্টিফিকেটের প্রয়োজন আছে। তারপরে বাড়িতে থাকতে দিল না, বের করে দিল ওই সময়। যে আমি আমার কাকু আমাকে নিয়ে গেল যে আমার বাসায় থাক, দেখি তোর মাকে বোঝাতে পারি কিনা। কাকুর বাসায় থাকলাম 14 দিন। আমার মা ঢাকা থেকে। এই ভাসমান জীবনের পরিণতি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? হ্যাঁ, সে কাকুর বাসায় 14 দিন থাকার পরও আম্মু আর মানলো না, বললো যে ও থাকলে কোনোভাবে আমি বাড়িতে থাকবো না। তা অনেকভাবে বললো যে আপনার মেয়ে, এটা তো ছেলে না, নিজের মেয়ে। হ্যাঁ, ছেলে হলে একটা জায়গায় যে রাত কাটাতে পারছে, যে কোনো কাজ করতে, এটা তো আপনার মেয়ে, ও তো চাইলেও পারবে না কোথাও যে কাজ করতে, বা আপনি কেন এটা বুঝতেছেন না? তাই কোনো কথাই সে শুনলো না। যাক, আমি ঠিক করলাম তাহলে আমি কোথায় যাব। তো ব্যাগ ট্যাগ নিলাম,
সেদিন ছিল, এই দিনটা মনে আছে যে 14 ফেব্রুয়ারি 2015 সাল। আমি সেই আগের যার সাথে আমার বিয়ে হয়েছিল, এক্স হাজবেন্ড, জি, আমি তার অফিসে গেলাম। এতদিন পরে গেলাম। সেইখানে যাওয়ার পরে সে একটু না চেনার ভান করেছিল আমাকে দেখে। তারপরে ওইখানে যারা ছিল, মানে অফিসে তো অনেক লোকই থাকে, সেখানে পরিস্থিতি সামাল করার জন্য সে মানে নর্মালি আমার সাথে কথা বলার পর আমি বললাম যে আসলে আমার বাড়ির পরিস্থিতি একটু খারাপ, এরকম অবস্থা, আমার আসলে যাওয়ার জায়গা নেই দেখে আমি লাস্ট অবধি এখানে আসছি, যে আমার একটু থাকার ব্যবস্থা করা যায় কিনা। সে তখন তার কলিগের বাসায় আমাকে কিছুদিন রাখার পরে একটা এনজিওতে লোক নিচ্ছিলেন, সেখানে আমাকে পাঠানো মানে কলিগের বাসায় 1 মাস রাখার পরে একটা বাসা নিয়ে দেয়। সে বাসাতে সে আসতেন বলতে তার যখন ট্রেনিং থাকতেন, এর মধ্যে সে কিন্তু বিয়ে করছে, তার একটা ছেলে সন্তানও আছে। আচ্ছা, এটার পরেও আমি যখন মানে গেলাম, সে আমাকে ওই মুহূর্তে আমার মুখের সামনে সে আমাকে ফিরাই দেয় নাই। সে কলিগের বাসায় 1 মাস রাখার পরে বাসা নিছে। সে যখন খুলনাতে বিভিন্ন ট্রেনিং এ যেত তখন ওইখানে যে থাকা লাগতো, সেই সময়টা আসতো আমার বাসায় থাকতো। মানে আপনার সঙ্গে একটা হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক সেই সময়টাতে ছিল। সে যেখানে রাখছে সব জায়গায় তার ওয়াইফ পরিচয় দিয়ে রাখছে, এবং অফিসে যখন গিয়েছি সে কিন্তু বলে নাই, যে সে যখন পরিচয় করায় দিছে আমার ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ। 3 মাস পরেই ওই এনজিও চাকরির জন্য আমাকে পাঠায়। সেখানে যখন ভাইবা দিতে যাই, ওই ভাইবাতে ছিল একজন আপু, যে আমাদের এক বাড়ির পরেই তার বাড়ি। সে কিছুটা মানে একটু শুনছিল যেহেতু এলাকায়, তো সে বলছে তুমি ওনার ওয়াইফ, আমরা তো ওনাদের সাথে অনেক বছর কাজ করি, সেটা তো আমি জানি না। আমার তো এখানে আর বলার কিছু নেই, কারণ আমি তারে কিছুই বললাম না যে আপু আমার আসলে জবটা দরকার। এখানে ট্রেনার হিসেবে আমি যোগদান করলাম। আপনার বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলে ভিজিডির চাল দেয় সরকার থেকে, ওটা একটা প্রকল্প। সেখানে স্যালারি আমার 5,000 টাকা ছিল, কিন্তু সে যে আমাকে ওই চাকরিটা দিয়ে আস্তে আস্তে যে দূরে সরাই দেওয়ার জন্য করছে সেটা আমি বুঝি নাই। ওই কয় মাস সে আমাকে খরচ টরচ দিছে, বাসা ভাড়া দিছে, খাবার খরচ সবই দিছে। এইটুকুই বা করে কে? হ্যাঁ, তাই না? না করলেও তো পারতো। রাইট। এটা করার পরে আর এবং ওই চাকরিতে ঢোকার সময় হচ্ছে 10,000 টাকা দিতে হয় জামানত। এখন অনেক মেম্বার, 10 টাকা করে হলেও অনেক টাকা হয়ে যায়। যখন টাকা তোলা হতো 4 লাখ 5 লাখ করে টাকা হতো। এই কারণে জামানত হচ্ছে দেওয়া। 10,000 টাকা সে নিজেই দিল জামানত হিসেবে। এরপরে আর যোগাযোগ যখন করে নাই, তখন আমি বাসাতে মানুষের কাছে কি জবাবদিহিতা করব? যে কাউন্সিলরকে আমাকে দিয়ে আসছে সেখানেও তো সে একই পরিচয় দিয়ে আসছে। আমি তো কাউকেই জবাব দিতে পারি না যে তোমার হাজবেন্ড কোথায়, কেন আসে না। কোন একটা ডাউট আছে, এটা তো মানুষ বোঝে, যে মাসের পর মাস আসে না, ফোন দেয় না, খোঁজ নেয় না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি আর কিছু বলতাম না। এরপরে আমি চাকরিটা ছেড়ে দিলাম। এত কথা উত্তর না দিতে পেরে? হ্যাঁ। আচ্ছা। যেখানে থাকবো না ওই মুহূর্তে আর চাকরি নাই। আসলাম কোনো রিলেটিভ না, যেহেতু কোনো রিলেটিভের বাসায় আমি যাওয়ার মতো পরিস্থিতি নাই, শুধু একটা রিলেটিভের বাসায় একদিন গেছিলাম থাকার জন্য 1 রাত, আমার ফুপু বাসায়। ফুপু বোন আমাকে ওই যে চোর, এজন্য সে আমাকে বটি নিয়ে কুপাতে গেছিল যে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যা, তো এখান থেকেও চুরি করতে পারিস। কি অসহনীয় জীবন, কি অসহনীয় জীবন। অথচ সে আমার বোনটা আমার থেকে কিন্তু ছোট। এরপরে আসলাম আমাদের বাড়িতে। আপনি বলছেন এতগুলো ঘটনা ঘটে গেছে আপনার জীবনে, আপনি কাঁদছেন না? মানে আপনি কি পাথর হয়ে গেছেন শোকে? সহ্য করতে করতে এখন আর চোখে পানি আসে না। কারণ প্রতি মুহূর্তে যুদ্ধ করছি যে আমাকে উত্তরণ করতে হবে, কিন্তু একটা জিনিস এর মধ্যে শুধু মাথায় কাজ করতো যে আমাকে পড়ালেখা শেষ করতে হবে। এটা খেয়াল রাখবেন একটু, ওর গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারপর? এরপর আমাদের বাড়িতে দীর্ঘদিন ভাড়া ছিল, ওনাদের সাথে কোন এক প্রকারে ওইখানে যে রাস্তা আমার দেখা, ওনারা ওইদিকে বাড়ি করছেন ওই গ্রামে। ওনাদের বাড়িতে যে আমি থাকি 1 মাস, ওনারা অনেক ভালো। 1 মাস থাকছি, আমার আম্মার সাথে তাদের প্রতিনিয়ত দেখা হতো, কিন্তু তারা কখনোই কোনো সময় বলে না যে আপনার মেয়ে আমাদের বাড়িতে আছে। বরং তারা আরো জিজ্ঞেস করতো যে ও কেমন আছে, আপনার মেয়ে কোথায়। বলতো ও আছে, ঢাকায় আছে, কিন্তু তারা তো জানতো যে আমার বাসায় আছে। তো আপনার সাথে যোগাযোগ হয় না,
বলতে হয়, মানে যে কোনো একটা ভাবে পাশ কাটা যেত, আমার কোনো প্রসঙ্গ আসলে কথা বলতো না। তাদের বাসায় 1 মাস থাকার পরে আমি তখন মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলি। আচ্ছা। এর আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তো ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মানে নক করতাম ফ্রেন্ড যারা ছিল, যাদের চিনতাম না জবের জন্য। ফাইনালি একজন আমাকে বলল যে হ্যাঁ জব দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? টেক এন্ড গিভ, যেটা এখন চলে, সবাই জানে যে টেক এন্ড গিভ কি। তো আমি সেই মুহূর্তে ভাবলাম যে আমি কখনো এত কষ্ট ফেস করছি, কখনো এইরকম কোন নোংরা জিনিস আমার মাথায় কাজ করে নাই, কিন্তু আমাকে তো জবের এখন দরকার। তখন আমি মানে রাজি হলাম, কিন্তু আমার মনে ছিল যে আমি জবটা নিব, তারপরে আমি তাকে টেকনিক্যালি অ্যাভয়েড করে যাব, এরকম কোন ইস্যু, মানে আমি তার সাথে 2 নম্বরই করব, এটা এরকম একটা ইচ্ছে। আচ্ছা। ফাইনালি আমি আবার ঢাকায় আসলাম। তো যেদিন আমি মানে ঢাকায় আসছি সবকিছু নিয়ে, আমি ঢাকায় এসে কোথায় থাকবো, কোথায় উঠবো আমি নিজেও জানি না। রাত্রে রওনা দিলাম। অন্য সময় আমাদের ওদিকে হচ্ছে ফেরি পার হতে হয়, নদী ঘাট পার হতে হয়, অনেক জ্যাম থাকে। রাত্রে রওনা দিলে সকালে ফেরিতে ওঠে। ওদিন কোনো জ্যাম নাই, পুরো এসে রাত 2টার সময় নামাই দিছে কলাবাগান। এখন আমি কোথায় যাব? ওখানে মনে হয় সম্ভবত স্কয়ার হাসপাতাল। আমি হাসপাতালেই বসে বসে ভাবতেছি যে এখন আমি কি করব। আমাকে তো যে জবের জন্য আমাকে ডাকছে ওইখানে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। ফোন টিপছি আর ভাবছি যে কি করব। ফোন টিপতে টিপতে একটা ভাইয়ার নাম্বার চোখে পড়লো। আমার বান্ধবীর বিয়েতে যে পরিচয় হয়েছিল বরযাত্রীর, ওইখান থেকে আমি তার নাম্বার নিয়েছিলাম, সে আমার নাম্বার জানে না, যে আমি ঢাকায় থাকি, কখনো যদি ঢাকায় যাও দেখা করো, এরকম। ওই নাম্বারে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া আমি তো এরকম ঢাকাতে আসছি, আমার একটু প্রবলেম আছে, আপনি আমাকে একটু থাকার জায়গা ম্যানেজ করে দিবেন, টাকা পয়সা নিয়ে আপনার হেল্প করা লাগবে না, জাস্ট একটু থাকার ব্যবস্থা। সে বললো ঠিক আছে। তখন ভোর ভোর হয়েছে। সে বললো যে আমি আসছি। সে থাকে ফার্ম গেটে। সে রিক্সা নিয়ে আসলো, এসে আমাকে নিয়ে গেল তার বাসাতেই, একটা ব্যাচেলার বাসায়। ব্যাগ রেখে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি গেলাম জবের ইন্টারভিউ দিতে, টেকনিক্যাল। ওখানে যাওয়ার পরে বললো যে আপনি কালকের থেকে জয়েন করেন। আচ্ছা। জবটা হয়ে গেল, যেহেতু যার লিংকে আমি আসছি, ওখানে যে ম্যানেজার ছিলেন ওটা ওনার বন্ধু ছিলেন। তা আমি যথারীতি চাকরি করছি, ওনার সাথে আমি আর দেখা করি না। মানে কন্ডিশন ছিল জব হওয়ার পরে আপনি এই রিলেশনশিপে যাবেন। ওকে। আমি আর দেখা করি না, উনি বারবারই হচ্ছে আমাকে নক করতেই থাকে। এরকম করে প্রায় 6-7 মাস পার হয়ে গেছে জবে। অফিসেও যেতেন, আমার ওই অফিসে করতেন। আর এদিকে ওই ভাই আমাকে হোস্টেল ঠিক করে দিলেন, হোস্টেলেই উঠলাম। একদিনের পরিচয়, আমাকে চেনেও না, আমার বাড়ি কোথায় সে জানে না, সে আমাকে হেল্প করলো। হচ্ছে জব ভালোভাবে চলছিল, ওটা প্রেশার দেয়া শুরু করলো। যখন ফোন রিসিভ না শুরু করলাম, তখন আমার ম্যানেজারকে ফোন দিত, ফোন ধরে না কেন। আচ্ছা। ম্যানেজার আমাকে ডেকে জিজ্ঞেস করে তুমি কেন ফোন ধরো না, ওটা না তোমার ভাই? হ্যাঁ আমার ভাই। আমি তো জানি যে সে হচ্ছে কি, কিন্তু তার কাছে প্রকাশ করতে পারতাম না। একদিন বাধ্য হয়ে, আমার ম্যানেজার স্যার খুবই ভালো ছিলেন, যে মেয়েদেরকে যথাযথ সে সম্মান দিতেন। আচ্ছা। আমি বললাম যে আসলে উনি আপনার বন্ধু, আমি আপনাকে সত্য কথাই বলি যে এরকম একটা সিচুয়েশনে আমি পড়ছি। এখন সে তো রীতিমতো আমাকে এই করতেছে, এবং সে আমি যে ঢাকায় আসবো তিনি আগের থেকে আমার জন্য বাসা ঠিক করেছিলেন, কিন্তু আমি জানি না। এবং সে সেখানে বাসা ঠিক করার পরে সেই 6-7 মাস পরে এসে বলে যে আমি তো বাসা ঠিক করেছিলাম, যখন ফোন ধরি না, যখন দেখছে যে না আমি তাকে অ্যাভয়েড করতেছি, তখন বলতেছে যে এই 6-7 মাসের বাসা ভাড়া আমাকে দিতে হবে। আচ্ছা। আমি কেন দিব বাসা ভাড়া? যে তুমি তো না করো নাই। আমি আসছি কি আর কখন আসবে সেটা তো আপনি জানতেন, তাহলে আপনি কেন আমাকে না জানায় বাসা কেন ঠিক করলেন? আমি তো আপনাকে একবারও বলিনি যে আমার জন্য বাসা ঠিক করেন আপনি। এই বাসার টাকার হ্যাম্পার আমার পরে দিতেই আছে, এবং যার বাসা হচ্ছে নিচে সে স্থানীয় একজন লোক, সে নাকি তাকে হুমকি দিচ্ছে এই সে করবো টাকা না দিলে। আমার ম্যানেজারকে জানালাম, ম্যানেজার বলল যে তুমি টেনশন করো না, আমি এটা হ্যান্ডেল করতেছি, যেহেতু ও আমার ফ্রেন্ড তো আমি এটা হ্যান্ডেল করতেছি। যখন আমার ম্যানেজারকে দিয়ে তার কোনো কাজ হলো না, তখন বলে যে অফিসে লোক পাঠাবো।
এই করব, রাস্তাঘাটে অনেক কিছু করব, একটু ভয় পেতাম। এর মধ্যে হচ্ছে আমি মাস্টার্স ভর্তি হয়েছিলাম বাংলা কলেজে। না, আমি যখন ওই যে এনজিওতে ভর্তি এই চাকরিতে ঢুকলাম, তখন আমার মাস্টার্সের ভর্তির ডেট আসলো। আচ্ছা, তখন আমি জানতাম না যে আমি ভর্তি হতে পারবো না, মানুষের কাছে টাকা ধার নিয়ে আমি ভর্তি হয়েছি। এর মধ্যে তো ভর্তি ওইখানে ঢাকায় চলে আসছি জবের জন্য। যশোরে ভর্তি? যশোরে ভর্তি। আচ্ছা, আসলাম এখন পরীক্ষা দিতে। পরীক্ষার সময় সে এরকম শুরু করলো। আমি আমার ম্যানেজারকে বারবার বলছি যে আমি তাহলে চাকরি ছেড়ে দিই, এরকম যখন সমস্যা হচ্ছে। তা বললো যে না, তুমি কেন চাকরি ছাড়বা, তুমি যাও পরীক্ষা দিতে যাও, নি টেনশনে। আমি পরীক্ষা দিতাম, অফিস করে রাত্রে রওনা দিতাম, সকালে নামতাম, পরীক্ষা দিতাম, পড়াশোনা নাই, পরীক্ষা দিতাম, আবার আমি গাড়িতে উঠে ব্যাক করতাম। এভাবেই একদিন পর একদিন আমি এরকম জার্নি করে করে পরীক্ষা দিছি। পরীক্ষা দিলাম যুদ্ধ করে, তার মধ্যে আবার এদিকে এই প্রেসার। অফিসে যারা ডিরেক্টর থাকেন উনি ছিলেন, আমি ছিলাম প্রশাসন বিভাগে। প্রশাসন বিভাগের ম্যানেজার আলাদা, এক্সিকিউটিভ ডিরেক্টর আলাদা, প্রোডাকশনের ম্যানেজার আলাদা, এবং আমি ছিলাম ওয়েলফেয়ার অফিসার হিসেবে। ওয়েলফেয়ার অফিসারের কাজ হলো, ওটা একটি গার্মেন্টস ফ্যাক্টরি। ওয়েলফেয়ারের কাজ হলো সেই একই, সমস্ত মহিলা কর্মীদের ট্রেনিং দিতে হবে, এবং তাদের ভালো মন্দ, তাদের ম্যাটারনিটি সুবিধা, তাদের ছুটির সুবিধা, এবং তাদের যে টাকা পাওনা দিই, এইগুলোর সব ফ্যাসিলিটি কি সেটা আমাকে ডিট করতে হবে কোম্পানির সাথে। মালিক পক্ষের লোক থাকে আলাদা, আমি হলো তাদের পক্ষের লোক বা কনভেনার বা রিপ্রেজেন্টেটিভ। জি। তো মালিক পক্ষের থেকে বলতো কি মেয়ে নিয়ে আসছে, চেহারা ভালো না, সুন্দর মেয়ে লাগবে। আমার জায়গা যে আগে ছিল সে সুন্দর ছিল এবং তাদের সাথে সময় দিত। আমার ম্যানেজারকে বারবার বলতো তুমি এটা কি মেয়ে নিছো, একটা সুন্দর যারা ওয়েলফেয়ার সবার সাথে কাজ করবে তাকে তো সুন্দর দেখতে হবে। তো ম্যানেজার বলতো যে আমার তো কাজের দরকার, একজন শিক্ষিত মেয়ে লাগবে, প্লাস যে কাজ করতে পারে আমার তাকে লাগবে, আমার চেহারা দিয়ে কি করবো, সেটা সাপোর্ট দিত আমাকে। এবং যখন অফিস অনেক রাত করে অনেক সময় শেষ হয়ে যেত, তখন সে তার বাসায় দিকেই আমাকে নিয়ে আসতো, ছোট বোনের মতো দেখতো সে। সেটাও তাদের চোখে ডাউট লাগছে যে ম্যানেজার সবসময় ওকে সাপোর্ট করতেছে, এদিকে ওরা টাকার জন্য প্রেসার দিচ্ছে, বলতেছে যে টাকা দিব নাই, ওকে দেখা করতে বলো, সেখানেও ও সাপোর্ট করতেছে। তাহলে আমাদের এতদিনের বন্ধুত্ব সম্পর্ক, আর সে 2 দিন চাকরি করতে গেল, তুমি তাকে বাঁচাচ্ছ কেন? তাহলে নিশ্চয় তোমার সাথে ওর কোনো রিলেশন আছে। ওকে, এই কথা বলতেছে। তখন ম্যানেজার হয়ে তুমি যখন তোমার কাছে বলে কোনো লাভ নেই, তখন এক্সিকিউটিভ যে ডিরেক্টর তাকে বলা হবে। সেখানেও নোটিশ, তারা ফোন দিল যে ওই মেয়ে এই সেই প্রকারে আমি ভালো না, আপনার ম্যানেজার এরকম সাপোর্ট করতেছে। এবং তাদের দিক থেকেও একটা কথা ছিল যে আমার চেহারা ভালো না, সব মিলায়ে এমন একটা পরিবেশ তৈরি হলো যে আমার কাজ করাটা একদম। এবং ম্যানেজারকেও ডেকে তাদের বলা যে তোমার ওই মেয়ের সাথে এসে আছে, তোমার ওয়াইফকে জানাই দিব। এখন কেউ তো ফ্যামিলিতে এরকম একটা নিতে চাবে না। আমিও ভাবলাম যে আমার জন্য তার কেন হবে, সে তো আমাকে কখনো খারাপ চোখে দেখে নাই, আর আমাকে তো কোনো খারাপ অফারও সে কখনো দেয় নাই, তাহলে আমি কেন আমার জন্য তার ক্ষতি হতে দিব। নিলাম আমি জব ছেড়ে দিলেন? জি, জব ছেড়ে দেওয়ার পরে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির নাম কিন্তু বাংলাদেশে আপনিও খুব ভালো করে জানেন। এই সময় আমি আর নতুন করে চাকরি পাচ্ছি না, যেখানেই আমি চাকরির জন্য কথা বলতেছি সেখানে সেই একই সমস্যা, গিভ এন্ড টেক। এখন আমি কখনোই এটার কাছে মাথা নয়। এর মধ্যে তো মনে করেন 2 বছর আমি তো বাড়ি থেকে চলে আসছি, 2 বছর হচ্ছে। 2 বছরের মধ্যে আমাকে কেউ একবারও খুঁজলো না, আমাকে কেউ একবারও ফোন দিল না, কেউ ভাবলো না যে এই মানুষটা যে বাসার থেকে চলে গেল, একটা মেয়ে মানুষ কোথায় গেল, খাচ্ছে কি না খাচ্ছে। 2 বছরের মধ্যে 4টা ঈদ গেছে, বাকি সব দিন হচ্ছে গিয়ে আমি বাদ দিলাম যে আমাকে কেউ মনে করে নাই, কিন্তু ঈদের দিনও কি আমার মার আমার মনে পড়ে নাই? তো এটা ফিল করে আমি আমার নাম্বার থেকে ফোন দিলে আমার মা কখনো ফোন রিসিভ করতো না, অন্য আননোন নাম্বার থেকে ফোন দিয়ে আমি চুপ করে থাকতাম, শুধু একটু কণ্ঠ শোনার জন্য, যে মার কণ্ঠ একটু শুনবো। যখনই আমার কখনো হ্যালো শব্দটা শুনতো, যখনই বুঝতে পারতো আমি, তখনই ঠিক ফোনটা কেটে দিত, আর কখনো আমার ফোন ধরতো না। এবং আমার ভাইও না,
আমার বড় ভাই তো আমাকে টোটালি ওই সময় সেই 2 বছর আগে আমার সাথে কথা মানে বলে নাই। এখনো অবধি আমার বড় ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন নাই, সে আমাকে আদৌ খোঁজে না। সে বলে যে আমার কোনো বোন নাই, আমার বোনের কোনো প্রয়োজন নাই। তারপরে তো হোস্টেলে আসি, কোনো জব পাই না। আমার যেটা মানে জমানো ছিল, যতটুকু চলার দরকার ছিল শেষ। এখন আমি কি করব? আমাকে তো আসলে এখন মনে হলো যে না, একজন সাথী প্রয়োজন জীবনে চলার পথে। যে আমি তো একা, আমাকে যে যেরকম পারতেছে সে সেইভাবে আমাকে বলে যাচ্ছে। খারাপ কথা থেকে শুরু করে মানে অফার দেয়া থেকে শুরু করে খারাপ, আমি কোনো ভালো কিছু পাই নাই। তখন এই যে কোম্পানিতে আমি চাকরি করতাম, এই কোম্পানিরই একজনের সাথে আমার পরিচয় হয়েছিল। পরিচয়টা এরকম যে আমি পরীক্ষা যখন মাস্টার্স পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন অবরোধ ছিল, জি, কোনো গাড়ি নাই। আমি কিভাবে যাব তাকে বলেছিলাম, সে আমাকে ঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তারপরে আমি বাইকে করে করে আমি যশোর পৌঁছাইছি, যেখানে গাড়িতেই যেতে লাগে 7 ঘন্টা, বাইকে করে করে যশোর পৌঁছায়। ওই সময় পরিচয়, কথা বলার এক পর্যায়ে আমি তার সম্বন্ধে হয়তো অত কিছু জানতাম না। পরে এক পর্যায়ে আমি বলেছিলাম যে আমার তো আর কোনো গতি নাই, আমি আর পারতেছি না, আমার কাছে যা ছিল সবই শেষ। আপনি মানে প্রেম আমি বলবো না, কারণ 1 মাসের কথা, 1 মাসে কারোর সম্পর্কে প্রেম হয়ে যায় কারোর সাথে, এটা আমি বলবো না। আমি নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে আপনি প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ। সে বলেছিল মানে করব। আমাকে কিছুদিন ঘুরিয়েছিল। আচ্ছা। তারপরে অ্যাটলিস্ট সে আমাকে বিয়ে করলো। বিয়ের পরে আমি আস্তে আস্তে জানতে পারলাম তার ওয়াইফ আছে, একটা না 2টা। বিয়ের আগে আপনি জানতেন না? না। তো জিজ্ঞেস করা উচিত ছিল? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, সে আমাকে স্বীকার করে নাই, করছে মানে একটার কথা স্বীকার করছে এবং বলছে যে তার সাথে আমার মানে কাগজপত্র বলতে ডিভোর্স হয়ে গেছে, কোনো রিলেশন নাই, আমি এখন একাই থাকি। যেহেতু আমার একটা প্রবলেম আছে এবং কোনো মেয়ের ফ্যামিলি যদি মানে পাশে না থাকে, সে মেয়েকে কখনো আমার জানা মতে বা আমার দেখা মতে, আমার লাইফ থেকে আমি বলতেছি, যে কোনো ভালো ছেলে বিয়ে করতে চায় না। বলবে যার ফ্যামিলি যার পাশে থাকে ওই মেয়ে আর কত ভালো, ওই মেয়ে তো ভালোই না। এবং সোশ্যাল কলটা এরকমই। হ্যাঁ, এবং যার মা সব জায়গায় বলতেছে যে আমার মা যদি কোনো সন্তানের নামে বলে, সেটা তো অবভিয়াসলি মানুষ বিশ্বাস করতে বাধ্য, যে মা তো সন্তানের কখনো খারাপ চায় না। মা যখন বলতেছে তাহলে ওই মেয়ে নিশ্চয়ই এরকম। কোন দিক থেকেই আমার কোনো বিয়ের কাজ আর আমার বাড়ি থেকে কখনো দেওয়ার চেষ্টাও করেনি, খোঁজেও নি, যেহেতু আমাকে খরচ করে বিয়ে দেওয়া লাগবে, এটা তারা করবে না। ফাইনালি তো বিয়ে করার পর এগুলো জানতে পারলাম। এগুলো আবার নতুন করে আরেকটা পেইন, যে বউ আছে, তাও একটা তো জানতামই, এরপরে শুরু হলো যে আরেকটা, এবং 2 জায়গায় তার 2টা সন্তান আছে, এবং সে প্রথম ঘরে যে সন্তান আছে সেটাকে সে আজও অব্দি অস্বীকার করে, যে ওটা আমার সন্তান না, ওইটা তার মানে ক্যারেক্টার খারাপ, অন্য কোথার থেকে এরকম হয়েছে। ঠিক আছে, সেটা তার ভাইয়ের সাথেই বলে, যে মানে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। গেল সবকিছু মেনে টেনে নিয়ে আসি। এখন দেখতেছি যে তার রূপ আস্তে আস্তে বেরোচ্ছে। সে এখন আমাকেই সবসময় সন্দেহ করে, আমাকে বাসার থেকে কখনোই বেরোতে দেয় না, এবং ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেছে। চাকরি কোথাও করতে দেবে না, সবাই খারাপ বলতে এখন সে আমাকে ওই পিছনের কথাগুলোই বলে, যে আমি যদি ভালো হতাম তাহলে কি আমার এরকম হতো, ওই সেই পিছনটা নিয়ে খোঁটা দেয়। হ্যাঁ, আমি যদি ভালো হতাম তাহলে আমার বাড়ির লোকেরা কি আমার সাথে এরকম করতো, এবং তোমার মা যে তোমাকে জন্ম দিচ্ছে সে কেন এরকম করে তোমার সাথে, নিশ্চয়ই তুমি খারাপ তাই করে, তোমাকে তো কেউ সহ্য করে না। এবং সে আমাকে স্পষ্ট বলে দেয় যে তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো, আমি দিব না কোনো কাগজ, তুমি কাগজপাতি দিয়ে, এটা গতকালও আমাকে বলছে, তুমি কাগজপাতি দিয়ে চলে যেতে পারো। এখন আর জীবনের কোনো কিছু এখনো খুঁজে পায় না, এখনো আশা করি যে না, আমাকে এখনো কিছু করতে হবে, একটা জায়গায় আমাকে দাঁড়াতে হবে। হয়তো আমার নিজের যদি কিছু থাকতো, বা আমি নিজে যদি একটা জব করতাম, নিজে যদি ভালো পজিশনে থাকতাম, হয়তো আমার দিকে এই আঙ্গুলগুলো তুলতো না কেউ। তার মানে আপনি এখনো স্টিল ফাইট করে যাচ্ছেন, প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছেন।
কেন এই গল্পটা বললেন এই প্রশ্নটা আমি করব না, কারণ সবাইকে আমি একই প্রশ্ন করি। তো মানে আজকের এই জীবন গল্পটা শুনে অনেক মানুষই একটা জিনিস ফিল করবে, অনেক মেয়েই ফিল করবে, আল্লাহ কত ভালো রেখেছে তাদের। হ্যাঁ বলেন। আমি এখনো আমার ভুলগুলো খুঁজে পাই না, যে আমার ভুলটা ধরায় দুক, আমি শুধরে নেব। কারণ ভুল যে কাজ করে সে কিন্তু একটা ঘোরের মধ্যে থাকে, সে কিন্তু বুঝতে পারে না যে আমি ভুল করতেছি না ঠিক করতেছি। আমি ফাইটের মধ্যে আমার সামনে যে পজিশন আসছে সেই পজিশন মেনটেন করে আমি চলছি না, এটা যখন আমার সামনে এসে দাঁড়াচ্ছে তাহলে আমাকে এখন এটা করতে হবে। কিন্তু সেটা ভুল না ঠিক আমি নিজেও এখনো জানি না, যে আসলে কি আমি ভুল করেছি। সব ভুলের জন্য কি আমি দায়ী? আমাকেই সবসময় সবাই আমাকেই দায়ী করেছে, যে আজকে সবকিছুর ভুলের পিছনে আমিই দায়ী। এখনো অবধি আমাকেই দায়ী করে, এখনো অবধি আমার মার সাথে আমার কোনো যোগাযোগ নাই। কিভাবে চলে আপনার দিন, কি করেন, মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত? এই তো সকালে রান্না, সে আমাকে দেখাশোনা করে, এটাই যে বাসা ভাড়াটা দেয় আর বাজার, এর ব্যতিরিক্ত তার কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করি না। সে সকালে যায় আর রাত্রে 1টা 2টা 2:30টার সময় আসে। সে আমাকে কখনো সময় দেয় না, এবং সে আমার সাথে কথা বলতে চায় না। কথা বলতে গেলে সে আমার কথা শুনে না এবং বলে যে আমি তোমাকে টেকনিক্যালি অ্যাভয়েড করি। আপনার কিছু বলার নাই এখানে? আমি এখনো বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায়। একটা সংসার করতে গেলে আমি এতটুকুই বুঝি, স্বামী সংসার দুইজনের, সেখানে কোনো কিছু করতে গেলে দুইজন পরামর্শ করেই করতে হয়। সেখানে সে যা কিছু করে আমার পরামর্শ তো করেই না। আমি যখন বলি তখন বলে যে তোমার এত কিছুর কি দরকার, তোমার এত কিছু জানার দরকার নেই, আমি যা খুশি তাই করব, আমি বলতে পারবো না কোনো কিছু। আমি বললে আমাকে টর্চার মারে, গায়ে হাত তোলে। হ্যাঁ, সেদিনও আমার নাকে এমন একটা ঘুষি মারছে, সারা রাতই ব্লিডিং হয়েছে নাক দিয়ে। তারপরেও এই যে এফএম এর প্রতি যে আগে একটা ঝোঁক ছিল। খুব বাজে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে এই কারণে, আমরা যখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমাদের এই যে গল্পটা আমি শুনলাম, তো আপনার তো একুল উকুল দুকুল কিছুই নাই। একুল উকুল বলতে বোঝাচ্ছি কারণে যে একটা মেয়ের জামাই সংসার না থাকলে ঘরে ফিরে যায়, বাবা মা থাকে, আপনার সেই জায়গাটাও নাই। কেউ কোনো মানুষই আপনাকে জায়গা দিল না। মাঝে মাঝে এরকম মনে হয় না যে সুইসাইড করে ফেলি? ও সেই প্রসঙ্গটাতে, মানে আমার মা যখন আমার সাথে এরকম করতো, আমি একবার বিষ খেয়েছিলাম। আচ্ছা। এজন্য খেয়েছিলাম যে আমি বিষ খাওয়ার পরেও আমি রিয়াকশন দেখতে চাই যে আমার মা আমার প্রতি কতটা আগ্রহী। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমার দেখার জন্য আমি এটা করেছিলাম। আমি যে রাগ করে করেছিলাম না, যে সে আমার কাছে আসে কিনা, যে আমার সন্তান আজকে মরে যাচ্ছে, যে আসলে ওকে কাছে আসে। কিন্তু তখনও না, সে আমার কাছে আসে না, এমনি সাইডের লোক পাঠাইছে যে ওকে একটু মানে কি করলে কি হয় সেটা একটু দেখতে, কিন্তু সে ওই দূরেই ছিল। তারপরে সে আমার সাথে কথা বলে নাই। এর মধ্যেও তার একবার ঘুমের ওষুধ খেয়েছিলাম, তখন আম্মাকেও বাসায় ছিল না। ওই যে যখন চুরির ঘটনাটা হয়েছে, ওটা সহ্য করতে না পেরে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। এখন আর মনে হয় না যে আর মরবো, কারণ ওটাও কষ্ট আছে, মরতে গেলেও কষ্ট। এরপরে কি হবে? ফাইন, ইটস আ বিগ কোশ্চেন। এরপরে আসলে কি হবে? এবং আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আর এখন যে আমার হাজবেন্ড সে কিন্তু এসএসসি পাস। আচ্ছা, তো আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার কি সরকারি চাকরির বয়স আছে? হ্যাঁ আছে, এখনো 3 বছর। আপনি বিসিএস ট্রাই করেন, অন্যগুলো ট্রাই করেন। এখন কি হয়েছে যে আগে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম যে কোন পৃষ্ঠায় কি পড়তাম আমার কিন্তু মনে থাকতো 1 মাস পরেও, যে আমি অমুক পৃষ্ঠায় এত জায়গায়। এখন আমি এত কিছু মানে পড়ি, চেষ্টা করি, আমার কোনোভাবে আমি মনে রাখতে পারি না। ব্রেনে অনেক চাপ পড়েছে যে কারণে। সো আপনাকে যদি বলতে বলি যে আমাদের যারা লাখ লাখ শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, কি বলবেন? কিছু বলার আছে একেবারে নিজের জীবন থেকে? থাকে না যে আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সেই অভিজ্ঞতার আলোকে যদি কিছু বলতে বলি, কি বলবো? কারণ বা এটা যদি না বলেন তাহলে শুরুটা একটা হয়েছিল জায়গায় এরকম আসতে পারি কিনা যে এত ফ্রাস্ট্রেশন, এত বেশি ঝামেলা, এত বেশি মানে কি বলা যেতে পারে, লাইফে কোনো জায়গায় কোনো হোপ নেই, তার মধ্যেও আপনি বেঁচে থাকেন, মানে সামনে নিশ্চয়ই একটা স্বপ্ন আছে, রাইট? এখনো খোটা শুনি যে শিক্ষিত হয়েছি শুধু টাকাই নষ্ট করেছি। না, সেটা ঠিক আছে, কিন্তু মানুষ তো একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে যে আজকের পরে অন্তত আমার আগামী দিনটা এরকম সুন্দর। তো আপনার কোনো স্বপ্ন আছে? এই স্বপ্ন থেকেই যে আমি কোচিং করেছিলাম একটা নিউজ প্রেজেন্টারের। তো ছোটবেলায় যে বলেছি যে আমাদের বাড়ি টিভি ছিল না, কিন্তু আমার ওই জিনিসটার প্রতি কিন্তু আগ্রহ ছিল, ওই টিভিতে একটু দেখা যাবে। আমি নিজেকে ভাবতাম মাঝে মাঝে, তো ওইখানে কি আমাকে কখনো দেখা যাবে?
এটা আমি ভাবতাম। চুরি করে আমি টিভি দেখতে যেতাম, এটার জন্য অনেক মার খেয়েছি, কিন্তু এতদিনে সম্ভব হয় নাই, এই পজিশনে থেকে আমি পারি নাই। হয়তোবা সেটা হবেও না, কিন্তু একটা সংসারের স্বপ্ন থাকে না একটা মেয়ের, যে একটা ছিমছাম সংসার, একটা বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা সেখানে আমার একটু প্রবলেম ধরা পড়ছে, আমার ব্লাডে প্রবলেম আছে। মানে এটা কি ডাক্তার বলে দিয়েছে যে হবেই না? এরকম হবেই না, না ট্রাই করলে হবে, কিন্তু সে তো আমাকে ট্রিটমেন্ট করার জন্য আগ্রহী না। আমি তো এখন জব করি না, আমি এই মুহূর্তে আমাকে ট্রিটমেন্ট করার জন্য আমি কোথায় টাকা পাবো? আর সে যে টাকাটা দেয় এইভাবে, মানে কোন রকম পেটে ভাতে একটা মানুষের জীবন থাকে, এরকমই, এর বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। সুন্দর জীবন বলতে আসলে কি বোঝায় না? আপনি আপনাকে সবকিছু মনে করেন, আপনার এই পাস্ট নাই, মেয়ে সবসময় হচ্ছে চায় যে আমার স্বামী সন্তান নিয়ে আমি হ্যাপি থাকবো এবং অনেক বেশি টাকা হবে, এটা মানে কোনো মেয়ে প্রথমেই স্বপ্ন দেখে না যে অনেক বেশি টাকা হবে, কিন্তু সবাই একটা শান্তি চায়, শান্তি সুখ নিয়ে, মানে মোটা ভাত খেয়েও যেন আমি সুখে থাকি। মার সাথে লাস্ট কবে দেখা হয়েছে? কত বছর আগে? মার সাথে দেখা হয়েছে, আমি গেছিলাম ফেব্রুয়ারিতে, গিয়েছিলাম এই ফেব্রুয়ারি। কথা বলেনি? আমি গেলে বাসা থেকে চলে যায়, সামনে আসে না? আসে ওই একই কথা, এখনো সে একই কথা, তুই পাগল। আমি তোমার না আসাটাই বেটার এখানে। এই হচ্ছে আমাদের আজকের জীবন গল্প, এবং আমি আসলে শেষে এসে কিছুই বলতে পারছি না এই কারণে যে আজকের এই জীবন গল্প থেকে আসলে লেসনটা কি? লেসনটা একটা অদ্ভুত লেসন আছে, সেটা হলো ওর বাবা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত ওর জীবনে কোনো সুখ স্মৃতি নাই, এবং প্রত্যেকটা জায়গাতে ও যে পরিমাণ ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, যেই পরিমাণ পেইনের মধ্য দিয়ে গেছে, তারপরেও একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে এবং ও বেঁচে থাকতে চায়। ওর একটা কাজ দরকার, মানুষের কাছ থেকে ভালোবাসা চায়। দেখেন, একটা মানুষের মা বেঁচে থাকার পরে যদি সেই মা তাকে না লাভ না করে, এবং ভাই আছে তারা যদি খোঁজ না নেয়, জামাই আছে তারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ছিল ততটুকুই দিয়েছে, এর বেশি কিছু দেয়নি, তারপরেও যদি একটা মানুষ বেঁচে থাকতে পারে সুন্দর ভবিষ্যতের জন্য, তাহলে আপনি যতটা কষ্টেই থাকেন না কেন, যতটা প্রবলেমের মধ্যেই থাকেন না কেন, আপনার মনে হয় একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখা উচিত। আমি বরং আজকের এই গল্পটাকে এভাবেই দেখতে চাই। জীবন গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরবো। আমার সামনে হয়তো আরো একজন গেস্ট থাকবেন, তার জীবন গল্প হয়তো আমাদের নতুন করে ভাবাবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমি আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি।